নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন সেইচো মাতসুমোতোর লেখা কাহিনী দ্য ভয়েস অবলম্বনে কণ্ঠস্বর। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1959 সালে। আজকের গল্পটি একটি ইনভার্টেড ডিটেকটিভ স্টোরি। গল্পে কে বা কারা খুনি সেটা সবাই বুঝতে পারবেন, কিন্তু তাদের অ্যালিবাইটা তুখর। গল্পটা অনেক বড়, তবে পড়তে বেশ ভালো লেগেছিল আমার। জাপানের রহস্য গল্প পড়তে আমার স্বভাবতই ভালো লেগে থাকে, আর আজকের গল্পটিও আমাকে কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্ট করেনি এবং আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। যেহেতু গল্পের দৈর্ঘ্য বড়, তাই এইবার গল্প নিয়ে আসতে অনেকটা সময় লেগে গেল। শুনতে থাকুন মিস্ট্রি হাউসের আরও একটি বিশেষ নিবেদন, সেইচো মাতসুমোতোর লেখা কাহিনী কণ্ঠস্বর। পার্ট 1, দ্য রং নাম্বার। তোমোকো তাকাহাশি একটি সংবাদপত্র কোম্পানিতে টেলিফোন অপারেটর হিসেবে কাজ করে থাকে। সে এবং আরও 7-8 জন অপারেটর পালা করে দিন ও রাতের শিফটে কাজ করে, তাই তাকে প্রতি 3 দিন অন্তর নাইট ডিউটি করতে হতো। সেই রাতে তোমোকোর পালা ছিল। অপারেটররা সাধারণত 3 জন করে কাজ করে, কিন্তু রাত 11টার পর তাদের মধ্যে 2 জন বিশ্রাম নিত এবং 1 জন থাকতো ডিউটিতে। প্রতি ঘন্টায় তারা পালা করে এই কাজটা করত। তোমোকো সুইচ বোর্ডের সামনে বসে একটি বই পড়ছিল। রাত 1টায় তাকে অন্যদের মধ্যে একজনকে জাগিয়ে তুলতে হবে। সে ভাবে ততক্ষণে আরও 15 পাতা পড়া হয়ে যাবে এবং আবার বইয়ে মন দিল সে। ঠিক তখন একটা ফোন আসতে তোমোকো মুখ তুলে তাকায়। কলারটি বলল, সিটি ডেস্কে দিন প্লিজ। তোমোকো গলার আওয়াজটা চিনতে পেরে সাথে সাথেই ফোনটা কানেক্ট করে দেয়। সে সিটি ডেস্কের ইয়োশিকাওয়াকে বলল, মিস্টার নাকামুরার ফোন এসেছে। ইয়োশিকাওয়া ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দেয়। ফোনটা কানেক্ট করে দিয়ে তোমোকো আবার বই পড়তে লাগে, কিন্তু সে মাত্র 2 পাতা পড়েছে এমন সময় লাল বাতিটা মিটমিট করে জ্বলে উঠল। আরও একটি কল। এটা কোম্পানির ভিতর থেকেই এসেছিল। হ্যালো, টোকিও ইউনিভার্সিটির প্রফেসর মাকিও আকাবুশিকে ফোন করো। এটা আবার ইয়োশিকাওয়ারই ফোন, কিন্তু এবার তার গলা শুনে মনে হলো সে পুরোপুরি জেগে গেছে। তোমোকো গলার আওয়াজ চিনতে খুব পারদর্শী, অধিকাংশ অপারেটরের চেয়েও ভালো। সে মাত্র 2-1 বার শোনার পরেই প্রায় যে কারো গলা মনে রাখতে পারত। অনেক সময় কলাররা নিজেদের নাম বলার আগেই সে বলে দিতে পারত কে ফোন করেছে। তার সহকর্মীরা তার এই ক্ষমতায় মুগ্ধ ছিল। তোমোকো মোটা ফোন বুকটা খুলে খুঁজতে লাগে। এই সেকশনে দ্রুত আঙুল বুলিয়ে সে প্রফেসর মাকিও আকাবুশির নাম্বারটি খুঁজে বের করে। 426721 নাম্বারটা ডায়াল করে সে। রিং হচ্ছে। সে ঘড়ির দিকে একবার তাকায়। রাত 12টা 23। ফোনটা বেজেই চলেছে। যখন সে ভেবেই নিয়েছিল যে ফোনটা আর কেউ ধরবে না, ঠিক তখনই প্রায় 15 সেকেন্ড পর একজন ফোনটা ধরল। পরে যখন পুলিশ তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে, সে বলেছিল যে সময়টা তার মনে ছিল, কারণ এত রাতে ফোন আসায় তার অস্বস্তি জেগেছিল মনে। ফোনটা ধরার পরেও উপাসটা ছিল একদম চুপচাপ। কেউ কিছুই বলল না। ব্যাপারটা তো অদ্ভুত। যেন ফোনের উত্তর দেবে কিনা তা নিয়ে উপাসের লোকটি দ্বিধায় রয়েছে। তোমোকোকে 3-4 বার হ্যালো বলতে হলো। অবশেষে একজন পুরুষ কণ্ঠ কথা বলে ওঠে। কে বলছেন? এটা কি প্রফেসর আকাবুশির বাড়ি? সে জিজ্ঞেস করল। আপনি ভুল নাম্বারে ফোন করেছেন, লোকটি বলল। তার গলার স্বরে মনে হচ্ছিল সে ফোনটা রেখে দেবে, তাই তোমোকো তাড়াতাড়ি বলে ওঠে, কিন্তু এটা কি টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাকিও আকাবুশির বাড়ি নয়? আপনাকে তো বললাম এটা ভুল নাম্বার, লোকটি কর্কশ গলায় বলল। তারপর সে আরো যোগ করে, এটা শ্মশান। তার গলাটা ভারী কিন্তু অদ্ভুত শোনায়। একটা ধাতব সুর ছিল তাতে। তোমোকো বুঝতে পারে লোকটা মিথ্যে বলছে। লোকেরা প্রায়ই এমন মজা করে। কেউ বলে এটা জেলখানা বা কেউ বলে ট্যাক্স অফিস, কিন্তু এইবার তার বেশ বিরক্ত লাগে। ইয়ার্কি কেন মারছেন? আমি জানি আপনি শ্মশানে নেই। সে তীক্ষ্ণ স্বরে বলল, দুঃখিত, কিন্তু এত রাতে ভুল নাম্বারে ফোন করা আপনার উচিত নয়। আর একটা কথা। তার কথা শেষ হওয়ার আগে লাইনটা হঠাৎ কেটে যায়। তোমোকোর মনে হলো
অন্য কেউ ফোনটা কেটে দিয়েছে। ছোট ফোন কলটা 1 মিনিটেরও কম সময় স্থায়ী হয়েছিল, কিন্তু সেটা তোমোকোকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। মানুষের মুখ না দেখে ফোনে কথা বলাটা মাঝে মাঝে বেশ ধকলের হতে পারে। সে আবার ফোন বুকটা দেখল এবং বুঝতে পারল যে সে ভুল নাম্বারে ডায়াল করেছিল। যে নাম্বারটা তার দরকার তার ঠিক নিচের নাম্বারে সে ভুল করে ফোন করে ফেলেছিল। এমনটা প্রায় কখনোই ঘটে না। আমি কি বইটা নিয়ে খুব বেশি মগ্ন ছিলাম? ভাবল সে। এরপর সে সঠিক নাম্বারে ডায়াল করে। ফোনটা বেজেই চলল, কিন্তু কেউ ধরল না। ঠিক তখন ইয়োশিকাওয়া আবার ফোন করে। সে জিজ্ঞেস করে, আরে তুমি কি এখনো ওর সাথে যোগাযোগ করতে পারোনি? তোমোকো উত্তর দেয়, আমার মনে হয় উনি ঘুমিয়ে পড়েছেন, ফোন তুলছেন না। ঠিক আছে, ফোন করতে থাকো, বলল সে। এত রাতে? তোমোকো জিজ্ঞেস করে। ইয়োশিকাওয়া বলল, একজন বিখ্যাত স্কলার এইমাত্র মারা গেছেন। আর্টিকেলের জন্য আমার আকাবুশির কাছ থেকে একটা মন্তব্য লাগবে। এবার তোমোকো বুঝতে পারল ইয়োশিকাওয়া কেন এত তাড়াহুড়ো করছে। সকালের কাগজের ডেডলাইন হলো রাত 1টা। সে ফোনটা বাজিয়ে যেতে লাগে। প্রায় 5 মিনিট পর অবশেষে একজন ফোনটা ধরে। তোমোকো প্রফেসর আকাবুশিকে ইয়োশিকাওয়ার সাথে সংযোগ করিয়ে দেয়। সুইচ বোর্ডের সবুজ আলোটা জ্বলেই রইল, যা দেখে বোঝা যাচ্ছিল যে লাইনটা তখনও ব্যস্ত আছে। ইয়োশিকাওয়া সম্ভবত খুব মনোযোগ দিয়ে শুনছিল আকাবুশি কি বলছেন। নরম সবুজ আভাটা তোমোকোকে মনে করিয়ে দেয় সেই জেট পাথরের আংটিটার কথা, যেটা শিগেও কোতানি তাকে সম্প্রতি উপহার দিয়েছে। তোমোকো আর তার হবু বর শিগেও গিনজার একটি দোকান থেকে জেট পাথরের এই আংটিটা কিনেছিল। শিগেও বেশ আত্মবিশ্বাসের সাথেই জমকালো দোকানটায় ঢুকেছিল সেদিন, কিন্তু তোমোকো ইতস্তত করে। সে বলে, এরকম জায়গা থেকে আংটি কিনলে অনেক দাম পড়বে। শিগেও তার দুশ্চিন্তা উড়িয়ে দিয়ে উত্তর দেয়, চিন্তা করো না, দাম বেশি হলেও ভালো জিনিস কেনাই ভালো। জমকালো দোকানটা দেখে তোমোকো একটু ঘাবড়ে গিয়েছিল। সে সবচেয়ে সস্তা আংটিটাই বেছে নেয়, কিন্তু সেটার দামও সাধারণ দোকানের তুলনায় অনেক বেশি ছিল। শিগেও বরাবরই এরকম। সে একটা ছোট্ট অখ্যাত কোম্পানিতে কাজ করে এবং প্রায়ই তার মাইনে কম বলে অভিযোগ করে থাকে সে। কিন্তু তারপরেও সে ধার করে স্টাইলিশ পোশাক কেনা, সবসময় নতুন নতুন টাই কিনে পরা, এমনকি তোমোকোকে ইয়োরাকুচোর দামি থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য 800 ইয়েন খরচ করেছে। তাকে দেখে মনে হবে সে সবসময় ঋণে ডুবে রয়েছে। তার ফ্যাশনের প্রতি ভালোবাসা আর তার এই অস্থির জীবনযাত্রা তোমোকোকে চিন্তায় ফেলত। তাদের বাগদান হয়ে গেলেও তোমোকো তার সাথে মন খুলে কথা বলতে পারত না। সে তার অতিরিক্ত লাজুক স্বভাবের জন্য নিজেকেই দায়ী করত। তার মনে হতো বিয়ে না হওয়া পর্যন্ত সে বিশেষ কিছু করতে পারবে না। সে ভাবত একসাথে থাকতে শুরু করলে হয়তো সে শিগেওকে বদলাতে সাহায্য করতে পারবে। হয়তো ভালোবাসার কারণেই সে এই দুশ্চিন্তাগুলোকে উপেক্ষা করত। শিগেওর মুখটা ছিল ফ্যাকাশে বর্ণের, আর তার নিষ্প্রভ চোখ দুটো দেখে মনে হতো তার মধ্যে কোনো প্রাণ শক্তি নেই। সে সবসময় অভিযোগ করত, কিন্তু নিজের স্বপ্ন বা লক্ষ্য নিয়ে কখনো কথা বলতো না। এই ব্যাপারটা অস্বস্তি জাগাত তোমোকোর মনে। সুইচ বোর্ডের সবুজ আলোটা নিভে যায়। এর মানে ইয়োশিকাওয়ার লম্বা ফোন কলটা শেষ হয়েছে। তোমোকো ঘড়ির দিকে তাকায়। তার ডিউটি শেষ হতে আর মাত্র 7 মিনিট বাকি, আর 5 মিনিট পরেই সে পরের অপারেটরকে জাগিয়ে দিতে পারবে। ফোন বুকটা তখনও খোলা ছিল। হঠাৎ তার ইচ্ছা হলো একটু আগে ভুল করে ডায়াল করা নাম্বারটা 426721 খুঁজে দেখতে। লোকটার অভদ্রভাবে কথা বলাটা এখনো তাকে খোঁচাচ্ছিল, যেন কেউ তার মুখে থুতু ছিটিয়ে দিয়েছে। নাম্বারটার পাশে নাম লেখা ছিল শিনজো আকাবুশি, আর ঠিকানা ছিল 7263 সেতাগাওয়া চো, সেতাগাওয়া ওয়ার্ড। শিনজো আকাবুশি। ভাবে সে, লোকটা কি করে? তার মনে পড়ল হাই স্কুলে পড়ার সময় সে ওই এলাকায় এক বন্ধুর বাড়িতে গিয়েছিল। সেটা একটা ধনী এলাকা, যেখানে বড় বড় বাড়ি, উঁচু সাদা দেওয়াল আর গাছের আড়ালে ঢাকা বিশাল বিশাল ছাদ রয়েছে। এত সুন্দর একটা জায়গায় এমন কর্কশ আর বিশ্রী কণ্ঠস্বরের কোনো মানুষ থাকতে পারে, এটা বিশ্বাস করা কঠিন ছিল।
কিন্তু যুদ্ধের পর এই ধরনের ঘটনা বেশ সাধারণ হয়ে গিয়েছে। লোকটার অভদ্র গলার শটটা ওর মাথায় গেঁথেই রইল। সকাল 10টায় তোমুকো কাজ শেষ করে বাড়ি ফেরে। সে সাধারণত দুপুর পর্যন্ত জেগে থাকে, তাই সে ঘর পরিষ্কার করলো এবং কাপড় কাচল। তারপর দুপুর 1টার দিকে সে ঘুমোতে গেল। যখন তার ঘুম ভাঙে, ঘরটা তখন অন্ধকার হয়ে গেছে এবং ছাদের আলোটা জ্বলছে। তার পাশে সন্ধ্যের খবরের কাগজটা রাখা ছিল। ওর মা সবসময় ওটা ওখানেই রেখে যায়। ঘুম জড়ানো চোখে সে নিজেকে জাগানোর জন্য কাগজটা তুলে নেয়। প্রথম পাতার শিরোনামটায় চোখ রাখা মাত্র ঘুমটা এক ঝটকায় ভেঙে যায় তার। স্বামীর অনুপস্থিতিতে শ্বেতাগাওয়ায় গভীর রাতে কোম্পানি ডিরেক্টরের স্ত্রী খুন। খবরটা পড়ল সে। শ্বেতাগাওয়া ওয়ার্ডে 7263 শ্বেতাগাওয়া চৌয়ের বাসিন্দা কোম্পানি ডিরেক্টর শিনজো আকাবুশি রাত প্রায় 1টা 10-এর দিকে ট্যাক্সি করে বাড়ি ফিরে দেখেন যে তার স্ত্রী মাসায়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে আগের রাতে বাড়ির বাইরে ছিলেন, ফলে তার স্ত্রী ছিলেন বাড়িতে একা। বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পাওয়া গেছে, তাই পুলিশের ধারণা এটি একটি ডাকাতির ঘটনা। তারা সন্দেহ করছে যে এর সাথে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে, তবে বিষয়টি এখনো স্পষ্ট নয়। কাছেই থাকা দম্পতির এক ভাইপো তার এক বন্ধুর সাথে বাড়িতে এসেছিলেন, কিন্তু রাত হয়ে যাওয়ায় তারা 12টা 5-এ বাড়ি চলে যান। ধারণা করা হচ্ছে খুনটি সেই সময় এবং রাত 11টা 10-এ মৃতদেহটি খুঁজে পাওয়ার মধ্যবর্তী সময় ঘটেছে। খবরটা পড়া শেষ করা মাত্র তোমুকোর মুখ দিয়ে অস্ফুট আর্তনাদ বেরিয়ে আসে। তোমুকো শ্বেতাগাওয়ায় সেই থানায় যায় যেখানে হত্যাকাণ্ডটির তদন্ত চলছিল। গোয়েন্দারা তাকে জিজ্ঞেস করলেন কেন তার মনে হয়েছে যে ফোনে কথা বলা লোকটি খুনি হতে পারে। খবরের কাগজে লেখা ছিল যে নিহত মহিলাটি 12টা 5 থেকে 1টা 10 পর্যন্ত একা ছিলেন। আমি ভুল করে 12টা 23 নাগাদ ওই বাড়িতে ফোন করেছিলাম আর একজন পুরুষ মানুষ ফোনটা ধরেন। সময়টা বিবেচনা করলে আমার মনে হয় এই লোকটাই খুনি হতে পারে। সে ব্যাখ্যা করে। গোয়েন্দা জিজ্ঞেস করলেন লোকটা কি বলেছিল। তোমুকো তার যা যা মনে ছিল সবটাই বলল তাকে। গোয়েন্দা বিশেষ করে সেই অংশটার ব্যাপারে আগ্রহী হলেন যেখানে মনে হচ্ছিল যেন অন্য কেউ তাড়াতাড়ি ফোনটা কেটে দেয়। তিনি ওকে সেই মুহূর্তটা বিস্তারিতভাবে বর্ণনা করতে বললেন। পরে তোমুকো বুঝতে পারে যে এই খুঁটিনাটি তথ্যটা পুলিশকে এটা বুঝতে সাহায্য করেছিল যে অপরাধে একজন ব্যক্তি নাকি একাধিক ব্যক্তি জড়িত ছিল। এরপর গোয়েন্দা জিজ্ঞেস করলে গলার স্বরটা কেমন ছিল। তিনি বিভিন্ন ধরনের গলার স্বরের কথা বললেন, চড়া, ভারী, মাঝারি, কর্কশ, মোটা, স্পষ্ট, এবং জানতে চাইলেন এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি মিলছে। তোমুকোর কাছে এই প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন মনে হয়। শুধু ভারী বলাটা তার ঠিক মনে হচ্ছিল না। ভারী গলার স্বর তো হাজারো রকমের হতে পারে। ভারী আর ভাঙা বললে হয়তো কিছুটা সুবিধা হতো, কিন্তু গলাটা ভাঙাও ছিল না। এর এমন কোনো বিশেষ বৈশিষ্ট্য ছিল না যা সে আলাদা করে বলতে পারে। সে বুঝতে পারল শব্দ দিয়ে একটা গলার স্বর বর্ণনা করা কতটা কঠিন। তার এই অসুবিধা দেখে গোয়েন্দা কয়েকজন লোককে এক জায়গায় জড়ো করলেন এবং তাদের প্রত্যেককে কিছু একটা জোরে পড়তে বললেন। তিনি শুধু ভারী গলার স্বরের লোকেদেরকেই বেছে নিয়েছিলেন। শুনতে শুনতে তোমুকো আবার বুঝতে পারল যে কত লোকের গলাই ভারী হয়। কয়েকজনের স্বর কিছুটা একরকম শোনালেও শেষ পর্যন্ত কোনোটি পুরোপুরি মিলল না। সে এটুকুই বলতে পারল একটু এই রকম, কিন্তু তাও আলাদা। তারপর গোয়েন্দা আরেকটা উপায় চেষ্টা করলেন। আপনি একজন টেলিফোন অপারেটর, তাই আপনি অনেক গলার স্বর শোনেন, তাই না? হ্যাঁ। আপনার কোম্পানির লোকেদের মধ্যে আপনি কতজনের গলার স্বর চিনতে পারেন? আনুমানিক 300 জনের মতো হবে। 300 জন? গোয়েন্দা অবাক হয়ে তার সহকর্মীর দিকে তাকালেন। তাহলে ওই 300 জনের মধ্যে কার গলার স্বরটা সেই রাতে শোনা স্বরটার সাথে সবচেয়ে বেশি মেলে? তোমুকো ভাবল প্রশ্নটা বেশ বুদ্ধিদীপ্ত। এতগুলো গলার স্বরের মধ্যে নিশ্চয়ই কোনো একটার সাথে মিল পাওয়া যাবে, কিন্তু সাহায্য হওয়ার বদলে ব্যাপারটা আরো কঠিন হয়ে গেল। এখন যেহেতু সে আরো নির্দিষ্ট করে বলার চেষ্টা করছিল, সে এমন কাউকে খুঁজে পেল না যার সাথে মিল আছে।
সেই রাতের পর সে এত গলার স্বর শুনেছে যে লোকটার কণ্ঠস্বর ফিকে হয়ে যাচ্ছিল তার স্মৃতি থেকে। সেটা অন্য স্বরের সাথে মিলে মিশে যাচ্ছিল। শেষ পর্যন্ত তোমোকো একমাত্র যে আসল শত্রুতা দিতে পারল তা হল খনির গলাটা ছিল ভারী, যা খুব একটা সাহায্যে এলো না। তা সত্ত্বেও খবরের কাগজগুলো এটাকে নিয়ে একটা বড় গল্প বানিয়ে ফেলে। শিরোনামটা ছিল এই রকম: ফোনে শোনা গেল খনির কণ্ঠস্বর, মধ্যরাতে অপারেটরের ভুল নাম্বারে ডায়াল। তারা তোমোকোর আসল নামই ব্যবহার করেছিল এবং কিছুদিনের জন্যে সে হয়ে উঠল গুজব আর হাসি ঠাট্টার বিষয়। 1 মাস হয়ে গেল, তারপর আরেক মাস। খবরের কাগজে খুনের খবরটা ছোট হতে হতে পাতার নিচের দিকে চলে যায়। তারপর প্রায় 6 মাস পর হালকা বড় একটা খবর প্রকাশিত হলো। তাতে লেখা ছিল যে তদন্তকারী দলকে ভেঙে দেওয়া হয়েছে এবং খুনি এখনো অজ্ঞাত। 1 বছর পর তোমোকো তার চাকরি ছেড়ে দিয়ে শিগেও কোতানেকে বিয়ে করল। বিয়ে করার পর শিগেওকে নিয়ে তোমোকোর সব দুশ্চিন্তাই সত্যি হতে শুরু করে। সে ছিল অলস আর যখন তার মন চাইত কেবল তখনই কাজে যেত। সে তার কাজ নিয়ে অনবরত অভিযোগ করত। আমি শিগগিরই ওই জায়গাটা ছেড়ে দেবো। মদ খাওয়ার সময় বলতো সে, আর তারপর বড়াই করে বলতো যে সহজেই আরো ভালো মাইনের চাকরি খুঁজে নিতে পারবে। কিন্তু তোমোকো শীঘ্রই বুঝতে পারল যে শিগেও নিজেকে যতটা যোগ্য বলে জাহির করে ততটা সে ছিল না। তুমি যেখানেই কাজ করো না কেন একই ব্যাপার হবে। শুধু অখুশি হলেই কাজ কামাই করা যায় না, অন্তত প্রতিদিন কাজে যাও। সে তাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করে বলল, কিন্তু শিগেও শুধু তার কথা শুনে হাসলো আর বলল, তুমি বুঝবে না একজন পুরুষের কাছে তার কাজটা কি। বিয়ের 3 মাস পর শিগেও সত্যিই চাকরিটা ছেড়ে দেয়। এখন তুমি কি করবে? তোমোকো তখন জিজ্ঞেস করে তাকে। কিছু একটা ঠিকই জুটে যাবে। সে সিগারেটে টান দিতে দিতে বলল, ভেতরে ভেতরে দুর্বল হলেও সে বাইরে থেকে নিজেকে কঠিন দেখানোর ভান করতে ভালোবাসত। পরের 6টা মাস তাদের দারিদ্র্যের মধ্যেই কাটল। শিগেও যেসব ভালো চাকরির বড়াই করত সেগুলো কখনোই জুটল না। সে এবার ভয় পেতে শুরু করে। তার কোনো আসল দক্ষতা ছিল না, আর সে ছিল খুবই অহংকারী। তার শরীর স্বাস্থ্য ভালো নয়, তাই কায়িক পরিশ্রমের কাজ করার মতো অবস্থাতেও সে ছিল না। অবশেষে সে খবরের কাগজের বিজ্ঞাপন দেখে এক ইন্স্যুরেন্স সেলসম্যানের কাজ পেল, কিন্তু প্রথম কমিশন পাওয়ার আগেই সে কাজটা ছেড়ে দেয়। তারপর শিগেওর ভাষায় তার ভাগ্য ফিরল। সে বলল যে ইন্স্যুরেন্স বিক্রি করার সময় পরিচিত হওয়া একজনের মাধ্যমে সে একটা নতুন কাজ পেয়েছে। তারা চিকিৎসা সরঞ্জামের ব্যবসা করে এমন একটা ছোট ট্রেডিং কোম্পানি শুরু করেছে। শিগেওর বিনিয়োগ করার মতো টাকা ছিল না, তাই সে বলল যে সে তার বদলে নিজের শ্রম বিনিয়োগ করবে। তোমোকো এর মানে ঠিকঠাক বুঝতে না পারলেও তাকে প্রতিদিন কাজে যেতে দেখে সে খুশি হয়। সে তোমোকোকে বলেছিল যে কোম্পানিটা নিহনবাসীতে, কিন্তু তোমোকো কখনো সেখানে যায়নি। মাসের শেষে শিগেও মাইনে হিসেবে বউয়ের হাতে একটা বড় খাম ভর্তি টাকা দিত। টাকাটা বেশ ভালো অঙ্কের ছিল। অদ্ভুতভাবে সেখানে কোনো কোম্পানির নাম বা রসিদ থাকতো না, কিন্তু তোমোকো ধরে নিল যে তাদের কাজের ধরনটাই হয়তো আলাদা। অবশেষে আবার টাকা হাতে পেয়ে সে খুশি হয়। লোকেরা বলে ভালোবাসা হলো বিয়ের বুনিয়াদ, কিন্তু তোমোকো বুঝতে পেরেছিল যে আর্থিক নিরাপত্তাই বেশি জরুরি। ওই 6 মাসের দারিদ্র্যের সময় সে প্রায়ই শিগেওকে ছেড়ে দেওয়ার কথা ভাবত। তার অলস স্বামীর জন্য ভালোবাসা ফুরিয়ে গিয়েছিল এবং প্রত্যেক ঝগড়ার পরেই তার চলে যাবার কথা মনে হতো। কিন্তু যেই তার মাইনে আবার নিয়মিত হয়ে যায়, তাদের মধ্যে পরিস্থিতিও একেবারে শান্ত হয়ে এলো। সে অবাক হয়ে ভাবত টাকা কিভাবে তার অনুভূতিটাকে এতটা প্রভাবিত করতে পারে। কোম্পানিটা ভালোই চলছে বলে মনে হচ্ছিল। শিগেও 3য় মাসে মাইনে বাড়ে, আর তার পরের মাসে আরেকবার। তারা তাদের দেনা শোধ করে দেয় এবং কিছু নতুন জামা কাপড় আর আসবাবপত্রও কেনে। একদিন শিগেও জিজ্ঞেস করল, তোমোকো, আমি যদি আমার কিছু সহকর্মীকে মাজং খেলতে ডাকি তাহলে কি কোনো অসুবিধা হবে?
তোমোকো উত্তর দেয়, সে তো খুব ভালো হয়, কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টটা এত ছোট, তাই একটু লজ্জা লাগে। তাতে কি এসে যায়? তোমোকো খুশি হয়ে বলল, বেশ, তাহলে আমি অনেক কিছু রান্না করব। যেহেতু তারা তার অফিসের বন্ধু, তাই তোমোকো চেয়েছিল একটা ভালো ধারণা তৈরি করতে। সেই সন্ধ্যায় 3 জন পুরুষ এলেন ওদের বাড়িতে। একজনের বয়স 40-এর বেশি আর বাকি 2 জন 30-এর কোঠায়। সে যেমনটা আশা করেছিল তার তুলনায় তাদেরকে তেমন একটা মার্জিত মনে হলো না। শিগিও বলেছিল যে তারা ম্যানেজমেন্টে আছে, তাই সে ভেবেছিল তারা দেখতে বেশ ঝকঝকে আর পেশাদার হবে, কিন্তু তাদেরকে সেলসম্যানদের মতোই বেশি মনে হচ্ছিল। সবচেয়ে বয়স্ক মানুষটির নাম কাওয়াই, বাকি 2 জনের নাম মুরাকাওয়া এবং হামাজাকি। কাওয়াই বিনয়ের সাথে বলল, অসুবিধা দেওয়ার জন্য দুঃখিত। তার মাথায় টাক, চোখ দুটো ছোট, ঠোঁট পাতলা আর গালের হাড় উঁচু। মুরাকাওয়ার লম্বা চুল পোমের দিয়ে আছড়ে পিছনের দিকে ফেরানো ছিল। হামাজাকির মুখটা হয়েছিল লাল, যেন সে মদ খেয়ে এসেছে। মাসুম খেলার টেবিল এবং ঘটিগুলো নিয়ে এসেছিল মুরাকাওয়া। লোকগুলো সারা রাত জেগে খেলল। তোমোকো সেই রাতে আর ঘুমায়নি। মাঝরাতের দিকে সে তাদের জন্য খাবার বানিয়ে আনে। কাওয়াই মাথা ঝুঁকিয়ে বলল, এত কষ্ট করার কোনো দরকার ছিল না। তার ছোট ছোট চোখ দুটোতে বন্ধুত্বপূর্ণ ভাব। তারা খাবার পর তোমোকো তাদের চা দেয়, তারপর সে চলে যায় শুতে। তখন প্রায় রাত 1টা বাজে, কিন্তু সে ঘুমাতে পারল না। তাদের অ্যাপার্টমেন্টটা ছোট আর সে শুয়েছিল পাশের ঘরে। পাতলা স্লাইডিং দরজার মধ্যে দিয়ে সবকিছুই কানে আসছিল তার। লোকগুলো চুপ থাকার চেষ্টা করছিল, কিন্তু মাঝে মাঝে তারা উত্তেজিত হয়ে দৌড় ছাই বলে চিৎকার করে উঠছিল বা ফেটে পড়ছিল হাসিতে। স্কোর গোনার সময়ও তারা জোরে জোরে কথা বলছিল। তোমোকো একটা পর্যায় পর্যন্ত গোলমালটা মানিয়ে নিতে পেরেছিল ঠিকই, কিন্তু যেটা তাকে সত্যিই বিরক্ত করছিল তা হলো মাসুম খেলার গুটিগুলোর খটখট শব্দ। শব্দটা তাকে এতটাই বিরক্ত করছিল যে সে বিছানায় ছটফট করতে লাগে। সে কানে আঙুল দিয়েও চেষ্টা করে, কিন্তু তাতে যেন শব্দটার দিকে আরো মনোযোগ বেড়ে যাচ্ছিল তার। সকাল পর্যন্ত 1 মিনিটের জন্য সে ঘুমাতে পারল না। মাসুম খেলার মধ্যে যেন এক অদ্ভুত নেশা ছিল। সেই প্রথম রাতের পর শিগিও প্রায় কাওয়াই, মুরাকাওয়া ও হামাজাকিকে তাদের বাড়িতে খেলতে ডেকে আনত। তারা শুধু বলতো, এভাবে হঠাৎ চলে আসার জন্য দুঃখিত, অথবা আপ্যায়নের জন্য ধন্যবাদ। তোমোকোকে ভদ্র গৃহকর্ত্রীর ভূমিকা পালন করতে হতো। যেহেতু এই লোকগুলো শিগিওর কাজের সাথে যুক্ত ছিল, তাই সে কোনো বিরক্তি দেখাতে পারত না। সে বলতো, এতে সত্যি কোনো অসুবিধা নেই। রাতে তাদের জন্য হালকা খাবার তৈরি করতে তার আপত্তি ছিল না। আসল সমস্যা শুরু হতো এরপর। তাকে সহ্য করতে হতো চেল আর পনের মতো খেলার শব্দ নিয়ে চেঁচামেচি, হাসির ধুম এবং ঘটি মেশানো ও সাজানোর বিরামহীন খটখট শব্দ। যখনই তার ঘুম আসত, গোলমেলে তা আবার ভেঙে যেত। এইভাবে তার স্নায়ু ছিঁড়ে যাচ্ছিল। কিছুদিন পর সে আর সহ্য করতে না পেরে শিগিওকে তার মনের কথা খুলে বলল, তুমি মাজং খেললে আমার আপত্তি নেই, কিন্তু ওদের সারাক্ষণ এভাবে বাড়িতে আসা আমি আর সহ্য করতে পারছি না। আমার একটুও ঘুম হচ্ছে না, মনে হচ্ছে আমি যেন ভেঙে পড়বো এবার। শিগিও ভুরু কুঁচকায়। আরে তুমি এটা মানিয়ে নিতে পারবে? আমি কাওয়াইয়ের কাছে সব কিছুর জন্য ঋণী, আর আমি যে টাকা ঘরে আনছি তাতে তো তোমার কোনো আপত্তি আছে বলে মনে হয় না। তা তো ঠিক, কিন্তু সমাজ এভাবেই চলে। আমার মাজং ভালো না লাগলেও ওদের সাথে সময় কাটাতে হয়, এটা কাজেরই একটা অংশ। তারপর সে তাকে আশ্বস্ত করার চেষ্টা করল। দয়া করে আর কিছুদিন সহ্য করো। আমিই তো ওদের প্রথম ডেকেছিলাম, ওরা তোমাকে পছন্দ করে, সবসময় বলে তুমি কত ভালো। আর তাছাড়া এটা তো আর রোজ রোজ হয় না। আমরা খুব তাড়াতাড়ি আরো ভালো জায়গায় চলে যাব। তোমোকোর মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তবুও তার অস্বস্তি হচ্ছিল, যেন তাকে আসল ঘটনা না জানিয়েই কিছু একটাতে রাজি করানো হচ্ছে। এখন বিষয়টা নিয়ে ভাবার পর তোমোকোর উপলব্ধি হয় যে কাওয়াই আর অন্যদের সম্পর্কে সে প্রায় কিছুই জানে না। যখনই সে শিগিওকে তাদের ব্যাপারে জিজ্ঞেস করত, সে কেবল হেসে উঠত এবং উত্তর দিত অস্পষ্টভাবে। তারা কি ধরনের কাজ করে সেটাও তোমোকো বুঝত না। তার মনের কোনো এক অংশ আরো প্রশ্ন করতে চাইত,
কিন্তু ভয় পেত সে। টাকা পয়সা না থাকার সেই কঠিন মাসগুলো তার মনে গভীর ক্ষত তৈরি করেছিল। এখন যেহেতু তাদের আর্থিক অবস্থা অবশেষে ভালো হয়েছে, তাই সে খুব বেশি ঘাটাঘাটি করে সবকিছু নষ্ট করে ফেলার ভয় পাচ্ছিল। শেষ পর্যন্ত সে শিখিয়েও সেই অস্পষ্ট ব্যাখ্যাগুলো বিশ্বাস করার ভান করত, যদিও মনের গভীরে ওগুলো বিশ্বাস করত না। এতে তার ভেতরটা অসুস্থ হয়ে ওঠে, ঠিক যেন ঠান্ডা ঘামে ভিজে ঘুম ভাঙার মতো। যেসব রাতে কেউ আসতো না, সেই রাতগুলোতেও তোমকোর ঘুমাতে কষ্ট হতো। অবশেষে সে সামান্য ঘুমের জন্যে অল্প মাত্রায় ঘুমের ওষুধ খেতে শুরু করে। ঘটনাটা ঘটল 3 মাস পর। সেদিনও লোকগুলো আবার মাজন খেলতে বসেছিল। কাওয়াই আর কম বয়সী মোরাকাওয়া ইতিমধ্যেই এসে পড়েছে, কিন্তু হামাজাকির দেরি হচ্ছিল। কিছুক্ষণ ওরা শিগিওর সাথে গল্প করল, কিন্তু হামাজাকি তখনও এসে পৌঁছায়নি। শালাটা গেল কোথায়, বদমাস একটা। মোরাকাওয়া রেগে গিয়ে বলল। ওর চকচকে পিছন দিকে আঁচড়ানো চুলগুলো চিকচিক করে ওঠে। এত অধৈর্য হয়েও না, তাহলে কিন্তু হেরে যাবে। পরিবেশটা হালকা রাখার চেষ্টা করতে কাওয়াই বলল, কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছিল সেও বেশ বিরক্ত। সে গিয়েও হতাশ হয়ে বলল, কি যে হলো কে জানে। কাওয়াই প্রস্তাব দেয়, যতক্ষণ না হামাজাকি আসছে আমরা 3 জন মিলেই শুরু করলে কেমন হয়? সেটাই ভালো হবে। মোরাকাওয়া সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। ওর একঘেয়ে লাগছিল এবং কিছু একটা করার জন্য ছটফট করছিল সে, তাই ওরা 3 জন মিলেই খেলা শুরু করে দেয়। খেলার সময় তারা চি আর পন বলে চিৎকার করছিল। ঠিক তখনই পাড়ার মুদি দোকানের এক মহিলা দরজায় এলেন। মহিলা তোমকোকে বললেন, আপনার একটা ফোন এসেছে, হামাজাকি নামের একজন করেছেন। তোমকো তাকে ধন্যবাদ জানিয়ে পুরুষদের গিয়ে খবরটা দেয়। নিজের খেলার ঘটি তুলতে তুলতে কাওয়াই বিড়বিড় করে বলল, হামাজাকির আসপর্দা তো কম নয়, এখন ফোন করছে। শিগিও বলে ওঠে, আমি এখন খেলা ছেড়ে উঠতে পারবো না, আমার হয়ে তুমি একটু যাবে? তোমকো তাড়াতাড়ি করে দোকানে যায়। ফোনটা পেছনের দোকানের দিকে ছিল। দোকানদারকে কিছুটা বিরক্ত দেখাচ্ছিল, তাই তোমকো ফোনটা তোলার সময় ক্ষমা চেয়ে নেয়। সে তার পুরনো চাকরির জায়গা থেকে শেখান নম্র সুরে বলল, হ্যালো। হ্যালো, ও মিসেস কোতানি, আমি হামাজাকি বলছি। ও। ফোনের উপর রাখা তোমকোর হাতটা অসাড় হয়ে যায়। দয়া করে মিস্টার কাওয়াইকে বলে দেবেন আমি আজ আসতে পারবো না, একটা জরুরি কাজ পড়ে গেছে। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তাকে বলে দেব। সে ঘোরের মধ্যেই ফোনটা রেখে দেয়। তোমকো যে কিভাবে বাড়ি ফিরে এলো তা সে টের পেল না। ওই গলা, হামাজাকির গলা, তার বড় চেনা। এটা সেই একই গলা যা সে 3 বছর আগে শুনেছিল, গভীর রাতে ফোনে, যখন সে ভুল করে এমন একটা বাড়িতে ফোন করেছিল যেখানে তার একটু আগেই একটা খুন হয়। সেই ভয়ঙ্কর অবিস্মরণীয় জানোয়ারের মতো আওয়াজ। তোমকোর মাথা তখনও ঘুরছিল, কিন্তু সে কোনো মতে হামাজাকির বার্তাটা কাওয়াইকে পৌঁছে দেয়। তারপর সে পিছনের দরজার কাছে চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন নিজেকে লুকানোর প্রয়োজন বোধ করছিল সে। তার বুক জোরে জোরে ওঠানামা করছে। ওই কণ্ঠস্বরটা যেন বারবার প্রতিধ্বনিত হচ্ছিল তার কানের মধ্যে। সে নিশ্চিত এটা সেই একই কণ্ঠস্বর যা সে 3 বছর আগে শুনেছিল। তোমকোর নিজের কানের উপর যথেষ্ট ভরসা রাখে। কণ্ঠস্বর চেনার দক্ষতার জন্য লোকেরা সবসময় তার প্রশংসা করে। আসলে সে তো একজন টেলিফোন অপারেটর হিসেবে প্রশিক্ষণ নিয়েছিল। শুধু ফোনেই গলা শুনে সে অনেক ধরনের কণ্ঠস্বরের মধ্যে পার্থক্য করতে পারত। মাজন খেলার সময় সে হামাজাকির কথা অনেকবার শুনেছে, তাহলে আগে কেন সে চিনতে পারেনি সেটা? কিভাবে সেই কণ্ঠস্বর তার নজর এড়িয়ে গেল? তখন সে ব্যাপারটা বুঝতে পারে। সামনাসামনি কারো গলার আওয়াজ শোনা আর ফোনে শোনার মধ্যে অনেক তফাৎ। এমনকি গলার স্বরও প্রথমে অন্যরকম লাগতে পারে। একবার অভ্যস্ত হয়ে গেলেই কেবল কণ্ঠস্বরটা একই রকম মনে হতে শুরু করে। নিশ্চয়ই এই কারণেই আগে তার মনে পড়েনি। ঠিক এখনই ফোনে হামাজাকির গলা শুনে সে বুঝতে পারল এটা একই কণ্ঠস্বর যা সে কয়েক বছর আগে এক ভয়ঙ্কর মাঝরাতের ফোনে শুনেছিল, ঠিক একটা খুনের ঘটনার পরেই।
ওরা তিনজন মাজন খেলা তখন থামিয়ে দিয়েছে। কাওয়াই একটা সিগারেট ধরিয়ে উঠে দাঁড়ায়। মোটে 3 জন মিলে খেলতে একঘেয়ে লাগছে। শিগিও তোমোকোকে খোঁজার জন্য চারপাশে তাকায়। তোমোকো ডেকে উঠল সে, কিন্তু ঠিক তখনই কাওয়াই বাধা দেয়। সে জিজ্ঞেস করল, তোমার স্ত্রীর নাম তোমোকো? শিগিও যেহেতু খুব কমই তার স্ত্রীর নাম ধরে ডাকত, একটু অস্বস্তিতে পড়ে যায়। কাওয়াই জিজ্ঞেস করে, নামটা কিভাবে লেখা হয়? শিগিও উত্তর দিল, যে অক্ষরটার মানে সকাল সেটা দিয়ে। সঙ্গে সঙ্গে কাওয়াইয়ের মুখের ভাব পাল্টে যায়। মনে হচ্ছিল সে আরো কিছু বলতে চাইছিল, কিন্তু ঠিক তখনই তোমোকো এসে পড়ায় সে চুপ করে গেল। সে নম্রভাবে জিজ্ঞেস করল, ও, আপনারা এখনই চলে যাচ্ছেন? কাওয়াই আর চোখে ওর দিকে তাকায়। হয়তো সে লক্ষ্য করেছিল যে তোমোকোর মুখটা অস্বাভাবিক রকমের ফ্যাকাশে দেখাচ্ছে। সবচেয়ে সিনিয়র অতিথি হিসেবে কাওয়াই ভদ্রভাবে বলল, একজন কম পড়লে আর খেলার মজা থাকে না। আজকের আপ্যায়নের জন্য ধন্যবাদ। সে আর মুরাকাওয়া বেরিয়ে পড়ে। তোমোকো অন্য দিনের মতোই তাদের এগিয়ে দিতে গেল, কিন্তু এবার তার মুখের ভাব ছিল থমথমে। লোক দুটো পিছন ফিরে না তাকিয়েই চলে যায়। শিগিও তখন জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমোকো বলল, কিছু না। সে শিগিওকে সত্যিটা বলতে পারল না। সে বুঝতে পারছিল শিগিও তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে, যদিও সেটা কি তা সে জানত না। একজন স্ত্রী হিসেবে তার সহজাত প্রবৃত্তি তাকে সেটা বলে দিচ্ছিল, আর মনের গভীরে সে ভয় পাচ্ছিল যে যদি সে সত্যিটা বলে দেয় তাহলে হয়তো সেও বিপদে পড়বে। তার চোখের সামনে কেবল হামাজাকির সেই লাল উত্তেজিত মুখটা ভেসে উঠছিল। অদ্ভুতভাবে সেই রাতটার পর ওরা আর মাসুম খেলতে তাদের বাড়ি আসেনি। তোমোকো শিগেওর কাছে জানতে চায়, কি হয়েছে? শিগেও কড়া গলায় বলল, তুমি মুখ ভার করেছিলে। তোমোকোর বুকটা ধরফর করে ওঠে। সে জিজ্ঞেস করে, কি বলতে চাইছো? মিস্টার কাওয়াই বললেন যে আমরা তোমাকে খুব বিরক্ত করছি, তাই তিনি অন্য কোথাও খেলার পরামর্শ দিলেন। কিন্তু আমি তো মুখ ভার করিনি। তুমি বরাবরই এই খেলাগুলোর বিরুদ্ধে, সেটা তোমার মুখ দেখেই বোঝা যেত। সেই জন্যই মিস্টার কাওয়াইয়ের খারাপ লেগেছে। তারপর হাতে মাজমের সেটটা নিয়ে শিগেও রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। তোমোকো হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে সেখানে। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। ওরা হঠাৎ আশা বন্ধ করে দিল কেন? তারপর একটা ভয়ঙ্কর চিন্তা খেলে যায় তার মাথায়। যদি সে জেনে গিয়ে থাকে যে সে কণ্ঠস্বরটা চিনে ফেলেছে, যদি হামাজাকি, কাওয়াই আর মুরাকাওয়া সবাই মিলে কোনো ভয়ঙ্কর কাজে জড়িত থাকে, কিন্তু ওরা জানবে কি করে? হয়তো ও অকারণেই ভয় পাচ্ছে, হয়তো ওরা সত্যি শুধু অন্য কোথাও খেলার আসরটা নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু পরের দিন শিগিওর বলা একটা কথা সেই আশার চিন্তাটুকু ভেঙে চুরমার করে দিল। তোমার নাম তোমোকো শুনে মিস্টার কাওয়াই খুব আগ্রহী হয়ে ওঠেন। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোনোদিন কোনো খবরের কাগজের টেলিফোন অপারেটর হিসেবে কাজ করেছিলে কিনা? আমি যখন বললাম যে তুমি করতে, তখন তিনি আরও এক্সাইটেড হয়ে উঠলেন। এমনকি খবরের কাগজে বেরোনো সেই ঘটনাটাও তার মনে ছিল, যেখানে তুমি মাঝরাতে এক খুনির গলা শুনেছিলে। তিনি বললেন, তাহলে আপনার স্ত্রী সেই অপারেটর। ভাবতে পারো, খবরের কাগজ থেকে তোমার নামটা পর্যন্ত তার মনে আছে। তোমোকোর মুখ ফ্যাকাশে হয়ে যায়। 4-5 দিন কেটে গেল। এই অল্প সময়ের মধ্যেই তোমোকোর ওজন কমতে শুরু করেছে। তার মন ভয় আর সন্দেহে ভরে গিয়েছিল। সে তার স্বামীর সাথে কথা বলতে পারছিল না। পরিস্থিতি এখন অনেক দূর গড়িয়ে গিয়েছে। তার মনে হচ্ছিল যে তার স্বামী তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে, ফলে সে যা জানতো তা বলতে ভয় পাচ্ছিল। তাই সে সবকিছু নিজের মধ্যেই চেপে রাখে, আর এই মানসিক চাপ তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তারপর তার মাথায় একটা বুদ্ধি আসে, তার কারোর সাথে কথা বলা দরকার। যে কোনো লোকের সাথে নয়, একজন সঠিক মানুষের সাথে। আমি মিস্টার ইশিকাওয়াকে বলবো, ভাবে সে। যখন সে চাকরি করত তখন ইশিকাওয়া ছিল অ্যাসিস্ট্যান্ট সিটি এডিটর। সেই স্কলারের মৃত্যুর পর সেই তোমোকোকে ইন্টারভিউয়ের জন্য ফোনটা করতে বলেছিল। সেই ফোনটা করার কারণেই সে খুনির কণ্ঠস্বরটা শুনতে পায়। একদিক থেকে দেখতে গেলে ইশিকাওয়াও এই ঘটনার সাথে যুক্ত ছিল। ঘটনাটা তাকে বলার জন্যে তোমোকো একটা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু আসলে ভরসা করার মতো কেউই ছিল না।
দেখতে দেখতে 2 বছর কেটে গেছে। ইশিকাওয়া এখন সেখানে কাজ করে কিনা তাও সে জানত না, কিন্তু তাকে চেষ্টা করতেই হতো। পুরনো কর্মস্থলে ফিরে এসে তার মনটা পুরনো স্মৃতিতে আচ্ছন্ন হয়ে যায়। কিন্তু ফ্রন্ট ডেস্কে জিজ্ঞাসা করে সে জানতে পারল যে ইশিকাওয়ার বদলি হয়ে গেছে। বদলি হয়ে গেছে? হ্যাঁ, উনি এখন কিউশু শাখায় আছেন। কিউশু? সে তো অনেক দূরে, ভাবল সে। তার একমাত্র আশাটুকু হাতছাড়া হয়ে গেল। এখন আবার সে একা। সে কাছের একটা কফি শপে যায়, যেখানে সে আগে যেত। সে 1 কাপ কফি অর্ডার করে চারপাশে তাকায়। একজন ওয়েটারও পরিচিত ছিল না সেখানে। সবকিছু বদলে গেছে। মনে হচ্ছিল যেন গোটা দুনিয়াটা এগিয়ে গিয়েছে, শুধু তাকে ছাড়া। কফি খেতে খেতে সে ভাবল, ওই কণ্ঠস্বরটা এখন আমাকে এভাবে তাড়া করে ফিরছে কেন? তারপর হঠাৎই তার নিজের উপর সন্দেহ হতে শুরু করে। হামাজাকির কণ্ঠস্বরটা কি সত্যি তখনকার সেই কণ্ঠস্বরের মতোই? সে এতদিন এটা দৃঢ়ভাবে বিশ্বাস করেছিল, কিন্তু এখন মনে অনিশ্চয়তা দানা বাঁধতে শুরু করেছে। যখন সে ফোন অপারেটরের কাজ করত, তখন তার কান ছিল অসাধারণ, সবাই তাই বলতো। কিন্তু সেটা তো 2 বছর আগের কথা। এখন সে আর অতটা নিশ্চিত নয়। হামাজাকির গলাটা ফোন নিয়ে আবার শুনলে হয়তো নিশ্চিত হতে পারবো। আমার আর একবার ওটা শোনা দরকার। নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছেই। এইসব চিন্তা মাথায় নিয়ে সে বাড়ি এসে পৌঁছায়। তার স্বামী তখনও বাড়ি ফেরেনি। সে ক্লান্ত হয়ে চুপচাপ বসে থাকে। এমন সময় পাড়ার মুদি দোকানের মহিলাটি সদর দরজা থেকে ডাক দেয়, মিসেস কোতানি বাড়িতে আছেন? তোমকো দৌড়ে দরজার কাছে গেল। আপনার একটা ফোন এসেছে। ফোন যিনি করেছেন তিনি নাম বলতে চাইলেন না, কিন্তু বললেন যে আপনি তাকে চিনতে পারবেন। তিনি বেশ কয়েকবার ফোন করেছেন। মহিলাটির মুখে বিরক্তির ছাপ ছিল, আর তোমকো তাড়াতাড়ি ক্ষমা চেয়ে ফোনটা ধরতে ছুটে যায়। সে ভাবে ফোনটা কি কাওয়াইয়ের। এটাই তার প্রথম মনে হলো। যদি ফোনটা কাওয়াইয়ের হয়, তাহলে হয়তো হামাজাকিও তার সাথেই আছে, আর তাহলে হয়তো সে শেষ পর্যন্ত তার গলাটা আবার শুনতে পাবে। হ্যালো মিসেস কোতানি, এটা নিশ্চিতভাবেই কাওয়াইয়ের চড়া গলা ছিল। দয়া করে এখনই চলে আসুন। আপনার স্বামীর শরীর ভালো নেই, অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। খুব গুরুতর কিছু নয়, কিন্তু আপনি কি আসতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আপনারা কোথায় আছেন? আমি বুনকিও ওয়ার্ডের তানিমাচির 280 নম্বরে আছি। কাগুমাচি থেকে স্ট্রিট কারে উঠে সাসুগায়া স্টেশনে নামবেন। আমি ওখানে আপনার সাথে দেখা করব। ও আচ্ছা, মিস্টার হামাজাকিও কি ওখানে আছেন? স্বামীর অসুস্থতার খবর পেয়েও সে নিজেকে প্রশ্নটা করা থেকে আটকাতে পারল না। নিজের ভাবনায় সে নিজেই চমকে ওঠে, কিন্তু মনের গভীরে সেই কণ্ঠস্বরের সত্যিটা খুঁজে বের করাটা তার কাছে ততটাই জরুরি মনে হচ্ছিল, হয়তো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। হামাজাকি? কাওয়াই একটু থামল। ও এখানে নেই, আপনি তাড়াতাড়ি চলে আসুন। তার গলার স্বরে একটা অদ্ভুত চাপা হাসি লেগেছিল যেন, কিন্তু তোমকো সেটা খেয়াল করল না। সে বলল, আমি আসছি, এখনই বেরোচ্ছি। ফোনটা রেখে সে একটা গভীর শ্বাস নেয়। সে মনস্থির করে ফেলেছিল, যেভাবেই হোক সে হামাজাকির কণ্ঠস্বরের সত্যিটা খুঁজে বের করবেই। পার্ট 2, দ্য গোল্ড ডাস্ট। কিতাতামা জেলার তানশি শহরটি টোকিওর পশ্চিম প্রান্তের একটি উপশহর। সেইগু লাইনে তাকাদানা ওয়াবা থেকে সেখানে পৌঁছাতে প্রায় 45 মিনিট সময় লাগে। প্রধান ট্রেন লাইনগুলো থেকে কিছুটা দূরে হওয়ায় জায়গাটাতে এখনো একটা ছোট্ট গ্রাম্য শহরের আমেজ রয়েছে। কিন্তু মধ্য টোকিও থেকে যত বেশি মানুষ বাইরে চলে আসছে, চাষের জমিগুলো ধীরে ধীরে নতুন বাড়ি ঘরে ভরে উঠছে। এই অঞ্চলে এখনো পুরনো মুসাশি সমভূমির কিছু ঝলক দেখতে পাওয়া যায়। চাষের জমির চারপাশে ওক, লাল পাইন এবং অন্যান্য গাছে ভরা ছোট ছোট জঙ্গল রয়েছে। এই বনগুলো শান্ত এবং সৌম্য, বন্য বা রুক্ষ নয়। 19 শতাব্দীর একজন লেখক কোনিকিতা দোপ্পো প্রথম মুসাশি বনের বিশেষত্ব লক্ষ্য করেছিলেন। তিনি একবার লিখেছিলেন যে জাপানি কবিতায় সাধারণত পাইন বনের উল্লেখ থাকে, ওক বনের নয়, যা থেকে বোঝা যায় এই শান্ত বনগুলো কতটা অবহেলিত ছিল। 13ই অক্টোবর সকাল 6:30 নাগাদ
একজন খবরের কাগজ বিক্রেতা ছেলে তানসি ও ইয়ানাগি কুবোর মাঝখানের একটি ছোট্ট রাস্তা ধরে সাইকেল চালিয়ে যাচ্ছিল। হঠাৎ রাস্তার পাশের একটা জিনিস তার চোখে পড়ে। শরতের জন্য গাছপালা ও ঘাস হলুদ হতে শুরু করেছিল, কিন্তু আগাছার মধ্যে পড়ে থাকা অস্বাভাবিক একটা জিনিস দেখতে পেল সে। ফুলের মতো নকশার কিছু একটা। সে সাইকেল থামিয়ে কাছে এগিয়ে যায়। ওটা ছিল গাঢ় লাল চেক কাটা একটা হালকা ধূসর রঙের পোশাক। ভোরের আলোয় রঙগুলো অদ্ভুতভাবে শীতল দেখাচ্ছিল। তারপর সে কালো চুল আর দুটো ফ্যাকাশে পা দেখতে পায়। ভয়ে সে লাফিয়ে সাইকেলে উঠে দ্রুত গতিতে পালায় সেখান থেকে। এক ঘন্টা পর পুলিশ প্যাথোলজিস্টদের একটি দল সেখানে এসে পৌঁছায়। কাছাকাছি 3টে পেট্রোল গাড়ি দাঁড়িয়েছিল, কিন্তু শান্ত গ্রামীণ রাস্তাটা তখন ছিল প্রায় ফাঁকা। শুধু কিছু লোক দূর থেকে দেখছিল। পুরনো খামার বাড়িগুলোর কাছে কিছু নতুন বাড়ি বানানো হয়েছে, যা থেকে বোঝা যাচ্ছিল যে এলাকাটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। মৃতদেহটা ছিল 27 বছর বয়সী এক মহিলার। তিনি পাতলা গড়নের ছিলেন এবং তার মুখের আদল ছিল কোমল। তার মুখটা যন্ত্রণায় বিকৃত হয়েছিল এবং একটা অদ্ভুত কালো গুঁড়োয় ভরেছিল তার শরীর। গলায় একটা লাল কালশিটে দাগ। এটা স্পষ্ট যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার পোশাক এলোমেলো ছিল না এবং চারপাশের ঘাসগুলো লণ্ডভণ্ড হয়নি। এতে বোঝা যাচ্ছিল যে খুব বেশি ধস্তাধস্তি করা হয়নি তার সাথে। তার সাথে কোনো হ্যান্ডব্যাগ ছিল না। এর 3টে সম্ভাবনা ছিল। হয়তো সে ব্যাগ আনেনি, হয়তো হারিয়ে ফেলেছে, অথবা হয়তো খুনি সেটা নিয়ে গেছে। যদি সে ব্যাগ না এনে থাকে তাহলে হয়তো সে কাছাকাছি কোথাও বসবাস করে। তাছাড়া মেয়েটার পোশাক দেখেও মনে হচ্ছিল না যে সে বাড়ি থেকে দূরে কোথাও যাচ্ছিল। পুলিশ জড়ো হওয়া পাড়ার লোকেদের লাশটা দেখিয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেউই তাকে চিনতে পারল না। ডিটেকটিভ হাতানাকা চিফ ইশিমারুকে বলল, আমি নিশ্চিত যে আমরা খুব শীঘ্রই তার পরিচয় জানতে পারব। হাতানাকাকে খুব ভোরে ঘুম থেকে তোলা হয়েছিল, আর তার চোখে তখনও ঘুম ঘুম ভাব। চিফ ইশিমারু ঝুঁকে মহিলার বাঁ হাতে থাকা পান্না বসানো একটি সোনার আংটির দিকে তাকালেন। ময়না তদন্তের জন্য লাশটি নিয়ে যাবার পর চিফ সেখানেই থেকে গেলেন। তিনি শান্ত গ্রামাঞ্চলটার দিকে তাকান। এই এলাকাটা এখনো পুরনো মুসাশি সমভূমির আমেজটা রয়ে গেছে, তিনি বললেন। আমার মনে হয় দোপুর একটা স্মৃতিস্তম্ভ এদিকে কোথাও আছে। হাতানাকা গাছগুলোর দিকে এমনভাবে তাকিয়ে বলল যেন এক মুহূর্তের জন্যে সে খুনের কথাটাই ভুলে গেছে। চিফ মাটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আজ ভোরে আমাদের ওদিকে কি বৃষ্টি হয়েছিল? না, হয়নি। আমি উগুই সুদানিতে থাকি। ভোরের ঠিক আগে আমি বৃষ্টির স্বপ্ন দেখছিলাম, আর ঠিক যখন ঘুম ভাঙলো দেখি মাটি ভেজা। তুমি কোথায় থাকো? মেগুড়ো। তাহলে ওখানে বৃষ্টি হয়নি। নিশ্চয়ই এটা অল্প সময়ের জন্য এক পশলা বৃষ্টি ছিল। মনে হচ্ছে এখানেও বৃষ্টি হয়নি। তিনি জুতোর ডগা দিয়ে শুকনো মাটিটা ঠুকে বললেন। সেদিন বিকেলে ময়না তদন্তের রিপোর্ট আসে। মহিলাটির বয়স আনুমানিক 27 বা 28 বছর বলে অনুমান করা হয়। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তার মৃত্যুর পর প্রায় 14-15 ঘন্টা কেটে গেছে, যার মানে তাকে আগের দিন রাত 10টা থেকে মাঝরাতের মধ্যে খুন করা হয়েছে। শরীরে কোনো কাঁটা ছেঁড়া বা হিংসার চিহ্ন ছিল না এবং তার পেটে কোনো বিষ পাওয়া যায়নি। কিন্তু তার ফুসফুসে কয়লার গুঁড়ো পাওয়া গেছে। কয়লার গুঁড়ো? হাতানাকা অবাক হয়ে চিফকে জিজ্ঞেস করল। ভাবছি উনি কি এমন কোনো জায়গায় থাকতেন যেখানে কয়লা আছে? চিফ উত্তর দিলেন। ময়না তদন্তকারী ডাক্তার যোগ করলেন, তার নাকেও কয়লার গুঁড়ো ছিল। সেই সন্ধ্যায় খবরের কাগজে ঘটনাটির খবর প্রকাশিত হওয়ার পর ভিকটিমকে শনাক্ত করা হয়। একজন ব্যক্তি নিজেকে তার স্বামী বলে দাবি করে পুলিশের সাথে যোগাযোগ করেন। তাকে দ্রুত মৃতদেহটি দেখানো হলো। হ্যাঁ, এ আমার স্ত্রী, বলল লোকটি। পুলিশ প্রশ্ন করলে সে জানায় তার নাম শিগেও কোতানি। তার বয়স 31 বছর। সে তোশিমা ওয়ার্ডের হিনোডো চোর 2164 নম্বর বাড়িতে থাকে এবং একটি কোম্পানিতে চাকরি করে। লোকটি সুদর্শন, ছিপছিপে গড়নের ফর্সা গায়ের রং এবং তার পরনে ছিল ফ্যাশনেবল পোশাক।
আমার স্ত্রীর নাম তোমকু, ওর বয়স ছিল 28 বছর। আপনার স্ত্রী কখন নিখোঁজ হয়েছিলেন? গতকাল সন্ধ্যায় প্রায় 6টা নাগাদ আমি যখন বাড়ি ফিরি তখন সে বাড়িতে ছিল না। প্রথমে আমি ভেবেছিলাম সে হয়তো কেনাকাটা করতে গেছে, কিন্তু প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর আমি প্রতিবেশীদের কাছে খোঁজখবর নিতে শুরু করি। আমি জানতে পারলাম যে বিকেল 4টে নাগাদ ওকে বাড়ি থেকে বেরোতে দেখা গেছে। কাছাকাছি একটি মুদি দোকানের মালকিন শিগিওকে তার স্ত্রীর খোঁজ করতে শুনে তার কাছে এগিয়ে আসে। মিস্টার কোতানি, 4টের দিকে আপনার স্ত্রীর কাছে একটা ফোন এসেছিল আর তিনি তাড়াহুড়া করে বেরিয়ে যান। ফোন? শিগিও অবাক হয়ে বলল, কে ফোন করেছিল? ফোনটা আমিই ধরেছিলাম, কিন্তু যে ফোন করেছিল সে নিজের নাম বলেনি। সে শুধু বলল যে আপনার স্ত্রী তাকে চিনতে পারবেন। আপনার স্ত্রী তার সাথে কিছুক্ষণ ফোনে কথা বললেন, তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। কে ফোন করতে পারে শিগিও তা বুঝতে পারছিল না। ফোনে কি কথা বলছিল? আমি দোকানে ব্যস্ত ছিলাম, তাই সব কথা শুনতে পাইনি। তবে শাশুগায়ে যাওয়ার জন্য ট্রাম ধরার কথা বলছিলেন। সাসুগাওয়াতে ট্রাম ধরে যাওয়া, এর কোনো মানে খুঁজে পেল না শিগিও। ওই এলাকার সাথে তার বা তার স্ত্রীর কোনো রকম যোগাযোগ ছিল না। শিগিও বাড়ি ফিরে কোনো চিঠির খোঁজে চারদিক খুঁজে দেখল, কিন্তু কিছুই পেল না। কে এভাবে তোমাকে ফোন করতে পারে? নিশ্চয়ই খুব ভরসার কোনো লোক হবে, কারণ ফোন করে সে নিজের নামটুকুও বলেনি। শিগিও সারা রাত এই নিয়েই চিন্তা করে যায়। যেহেতু তার স্ত্রী তখনও নিখোঁজ ছিল, তাই সে পরের দিনটা উদ্বিগ্ন হয়ে বাড়িতেই কাটায়। সন্ধেবেলা খবরের কাগজে আর্টিকেলটা চোখে পড়ে তার, এবং বয়স ও পোশাকের বিবরণ থেকে চিনতে পারে যে এটাই তার স্ত্রী। এই পান্নার আংটিটা আমি কয়েক বছর আগে ওর জন্য কিনেছিলাম। শিগিও তার আঙুলের আংটিটার দিকে দেখিয়ে বলল, পুলিশ ফোন কলটির ব্যাপারে খুব আগ্রহী ছিল। আপনার স্ত্রীকে কে ফোন করতে পারে বলে আপনার মনে হয়? একটু ভেবে দেখুন। আমি অনেক ভেবেছি, কিন্তু কারো কথা মনে করতে পারছি না। আপনার স্ত্রী কি আগে কখনো এই ধরনের ফোন পেয়েছেন? কখনোই না। দেহটা পাওয়া গেছে তানাশি এলাকার কাছে। আপনি কি ওই এলাকাটা চেনেন? না, একদমই না। আমি বুঝতে পারছি না আমার স্ত্রী কেন সেখানে যাবে। সাধারণত আপনার স্ত্রী বাইরে যাওয়ার সময় তার হ্যান্ডব্যাগটা সাথে নিতেন, কিন্তু খুনের জায়গায় কোনো ব্যাগ পাওয়া যায়নি। তিনি কি সেটা ভুল করে বাড়িতে ফেলে গেছেন? না, ওটা নিশ্চয়ই তার সাথেই ছিল। ওটা ছিল একটা কালো 4 কোনা সোনালি চামড়ার ব্যাগ। কত টাকা ছিল তার কাছে? হয়তো 1000 মতো। আপনি কি এমন কাউকে চেনেন যার আপনার স্ত্রীর উপর কোনো বিদ্বেষ বা রাগ থাকতে পারে? না, আমি নিশ্চিত এমন কেউ নেই। আপনারা কি বাড়িতে কয়লা ব্যবহার করেন? না, আমরা গ্যাস ব্যবহার করি, আর স্নানের জন্য আমরা পাবলিক বাথে যাই। আপনার বাড়ির কাছে কি কোনো কয়লার দোকান আছে? না। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শেষ করে। তারা শিগিওর কাছে ঠিকানা এবং অন্যান্য বিবরণ লিখে নেয়। তদন্তের প্রধান কেন্দ্রবিন্দু ছিল সেই রহস্যময় ফোন কলটা, যা নিহতকে বাইরে ডেকে নিয়ে গিয়েছিল। পুলিশ সেই মুদি দোকানের মহিলাটিকে জিজ্ঞাসা করল। তার কথা শিগিওর কথার সাথে মিলে যায়। হাতানাকা তাকে আরও কিছু প্রশ্ন করে। মিসেস কোতানি কি সাসুগাওয়া স্টেশনে যাওয়ার কথা বলেছিলেন? না, শুনে মনে হচ্ছিল যেন তিনি কলারের কথাটাই নিশ্চিত করছিলেন। যেমন উনি বলছিলেন, তাহলে আমাকে সাসুগায়া স্টেশনে যেতে হবে, তাই তো? আপনি আর কিছু শুনেছিলেন? 4টের দিকে দোকানে খুব ভিড় থাকে। আমি ভাগ্যক্রমে শুধু ওই কথাটাই শুনেছিলাম। এর আগে কি এই ধরনের কোনো ফোন এসেছিল? একটু ভাবতে দিন। মহিলাটি তার থুতনিতে হাত দেন। আপনি বলাতে মনে পড়ল, হ্যাঁ, একবার এসেছিল। তাই নাকি? হ্যাঁ, কিন্তু সেটা মিসেস কোতানির জন্য ছিল না। কলার তার স্বামীর সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু ফোনটা ধরেছিলেন উনি। পুলিশরা ঝুঁকে পড়ল। লোকটা কি এবার তার নাম বলেছিল? হ্যাঁ, সেবার বলেছিল। নামটা হামা এইরকম কিছু একটা ছিল। আমার ঠিক মনে নেই, কিন্তু আমি নিশ্চিত যে তার নাম হামা দিয়েই শুরু। শিগিওকে আরও কিছু প্রশ্ন করার পর গোয়েন্দারা ফোন কলটির ব্যাপারে জানতে পারল। একজন গোয়েন্দা ব্যাখ্যা করে, ফোনটা ইয়োশিও হামাজাকি নামের এক ব্যক্তির কাছ থেকে এসেছিল। সে কোতানির সাথে একই কোম্পানিতে কাজ করে। সেদিন কোতানির বাড়িতে তার মাজং খেলার কথা ছিল, কিন্তু তার কিছু কাজ পড়ে যাওয়ায় সে আসতে পারবে না বলে ফোন করে। সব খেলোয়াড়দের নাম কি আপনার কাছে আছে? গোয়েন্দাটি জিজ্ঞেস করে শিগিওকে।
শিগিও তার নোটবুক থেকে একটি নোট দেখালো, যেখানে কোইচি কাওয়াই, আকিহারু মুরাকাওয়া এবং ইয়োশিও হামাজাকির নাম লেখা আছে। তারা সবাই কোতানির সাথে একই কোম্পানিতে কাজ করত এবং প্রায়ই মাজং খেলতে কোতানির বাড়িতে আসত, কিন্তু সম্প্রতি তারা ব্যস্ত থাকায় খেলতে আসতো না। তোমোকো তাদের ভালোভাবে চিনত না, তারা কেবল খেলতে আসা অতিথি ছিল। তাদের মধ্যে কেউই তোমোকোর সাথে এতটা ঘনিষ্ঠ ছিল না যে তাকে ফোনে বাইরে ডেকে পাঠাবে। এই ধারণাটা অবাস্তব বলে মনে হচ্ছিল। তাছাড়া তোমোকো তার স্বামীকে না বলে বাইরে যেত না। কোতানি এই কথাই বলেছে। এটা কি ধরনের কোম্পানি? চিকিৎসার সরঞ্জাম বিক্রি করে। মূলত তারা ছোট ছোট ওষুধ কোম্পানি থেকে পণ্য কিনে পাইকারি বিক্রেতাদের বিক্রি করে থাকে। এটা তেমন বড় কোনো কোম্পানি নয়। চিফ এক মুহূর্ত ভাবলেন, হতে পারে এখানে কিছু একটা আছে। আমাদের এই তিনজন, কাওয়াই, মুরাকাওয়া এবং হামাজাকির খোঁজ খবর নেওয়া উচিত। গত রাতে তারা কোথায় ছিল তা খুঁজে বের করো। হাতানাকা মাথা নেড়ে তার দলকে আদেশটা জানিয়ে দেয়। চা খেতে খেতে এসে চিফের দিকে তাকায়। যদি কোতানি সত্যি কথা বলে থাকে, তবে এটা বিশ্বাস করা কঠিন যে এই লোকগুলোর মধ্যে কেউ তার স্ত্রীকে ফোন করেছিল। আপনি কি মনে করেন? কোতানিকে সৎ বলেই মনে হচ্ছে, কিন্তু হতে পারে তাদের মধ্যে কারোর ফোন করার কোনো কারণ ছিল। সাসুগাওয়াতে এমন কি আছে? তাদের মধ্যে কেউ কি কাছাকাছি থাকে? ওদের মধ্যে কেউ বলতে চিফ কাওয়াই, মুরাকাওয়া এবং হামাজাকিকে বোঝাচ্ছিলেন। পরে যখন একজন গোয়েন্দা তাদের ঠিকানা নিয়ে এলেন, চিফ সেগুলো মনোযোগ দিয়ে দেখলেন। কাওয়াই নাকানোতে থাকে, মুরাকাওয়া আর হামাজাকি শিবুয়ার একটা অ্যাপার্টমেন্টে একসাথে থাকে। সাসুগাওয়ার কাছাকাছি কেউ থাকে না। আসলে তারা সবাই সাসুগাওয়া থেকে অনেক দূরে থাকতো। হাতানাকা, তোমরা কি সাসুগাওয়া এলাকায় তল্লাশি চালাচ্ছ? হ্যাঁ, আমরা দেখে শুনে তল্লাশি চালাচ্ছি। আমাদের মনে হচ্ছে তারা স্ট্রিট কার স্টেশনে দেখা করার পরিকল্পনা করেছিল। তাই আমরা কন্ডাক্টর এবং যাত্রীদের জিজ্ঞাসা করেছি যে কেউ তোমোকোর মতো কোনো মহিলাকে কাছাকাছি দেখেছে কিনা। আমরা শিরোয়ামা, কোমাগামে, মারুয়ামা এবং তোজাকিচোর মতো আশেপাশের জায়গাগুলোতে তল্লাশি চালাচ্ছি। চলো আমরা নিজেরাই জায়গাটা গিয়ে দেখি একবার। উঠে দাঁড়িয়ে চিফ বললেন। যাওয়ার পথে তিনি হাতানাকাকে জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হয় তোমোকোকে কোথায় খুন করা হয়েছে? কোথায় মানে? হাতানাকা অবাক হয়ে তাকায়। আপনার কি মনে হয় যে যেখানে দেহটা পাওয়া গেছে তাকে সেখানে খুন করা হয়নি? গলা টিপে হত্যা করা একটা জটিল ব্যাপার, রক্তপাত হয় না। এটা নিশ্চিত করে বলা কঠিন। তিনি একটা সিগারেট ধরিয়েছেন। তাকে হয়তো সেখানেই খুন করা হয়েছে যেখানে তাকে পাওয়া গেছে, অথবা হয়তো তার দেহটা পরে নিয়ে আসা হয়েছে সেখানে। অটোপসি রিপোর্টে তার ফুসফুসে কয়লার ধুলো পাওয়া গেছে। তার মানে মারা যাওয়ার আগে সে কয়লার ধুলো নিঃশ্বাসের সাথে নিয়েছিল। কিন্তু তানাশিতে যেখানে তার দেহ পাওয়া গেছে সেখানে কোনো কয়লার ধুলো নেই। শুধু নিঃশ্বাসে কয়লার ধুলো গেছে বলেই এটা তার মৃত্যুর ঠিক আগে ঘটেছে তা তো নয়। এটা কয়েক ঘন্টা আগে বা তার আগের দিনও হতে পারে। চিফের যুক্তিতে খুঁত খোঁজার চেষ্টা করে হাতানাকা। যদি কোনো মহিলা মনে করে যে তার মুখ নোংরা হয়েছে, সে তাড়াতাড়ি তা ধুয়ে ফেলবে। তার নাসারন্ধ্র তো কয়লার ধুলোয় পরিপূর্ণ ছিল। যখন সে মুখ ধোবে তখন কি সে তার নাকও পরিষ্কার করবে না? এর মানে হলো তোমোকোর নিজের মুখ ধোয়ার সময় পাওয়ার আগেই তাকে হত্যা করা হয়েছে। সুতরাং সে মৃত্যুর ঠিক আগেই কয়লার ধুলো নিঃশ্বাসের সাথে নিয়েছিল। তার মানে তাকে অন্য কোথাও খুন করে দেহটা তানাশিতে নিয়ে আসা হয়েছে। আমি নিশ্চিত নই, তবে এটা সম্ভব। তাহলে সে এর আগে কোথায় গিয়েছিল সেটা খুঁজে বের করা খুব জরুরি। তারা সাসুগাওয়া স্ট্রিট কার স্টপে এসে পৌঁছায়। চিপ চারপাশে তাকালেন। চলো ওদিকটা দেখি। তিনি ট্র্যাক পার করে ছোট একটা মন্দিরের পাশ দিয়ে পাহাড়ের উপর উঠে যাওয়া একটা পথ ধরলে। চূড়া থেকে তারা দেখতে পেল নিচের রাস্তাগুলো ছড়িয়ে রয়েছে। এখানে কোনো কারখানা নেই। চিফ চারপাশে তাকাতে তাকাতে বললেন, কোনো ধোয়ার চিমনিও নেই। শরতের রোদে ছাদগুলো শান্তভাবে চিকচিক করছিল। হাতানাকা বুঝতে পারল যে চিফ কয়লা সংক্রান্ত কোনো জায়গার খোঁজ করছে। দুদিনের মধ্যে তারা অনেক কিছুই জানতে পারল। নিহতের গতিবিধি সম্পর্কে সাসুগাওয়া এলাকায় তল্লাশি চালিয়ে কোনো লাভ হয়নি। তোমোকোর বাড়ির কাছের মুদি দোকানের এক মহিলা তাকে বিকেল 4:30 নাগাদ বের হতে দেখেছিল। তাই তোমোকো সম্ভবত বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে সাসুগাওয়া স্টেশনে পৌঁছায়। সেটা ছিল ভিড়ের সময়, তাই ভিড়ের মধ্যে হয়তো সে কারো নজরে পড়েনি। স্ট্রিট কার চালকদেরও তাকে দেখার কথা মনে ছিল না। বড় প্রশ্নটা ছিল 12 তারিখ বিকেলে
5টা থেকে 5:30টার মধ্যে শাশুগাওয়া পৌঁছানোর পর থেকে 13 তারিখ সকাল 6:30টায় তানাশিতে তার দেহ খুঁজে পাওয়ার আগে পর্যন্ত তোমোকো কোথায় ছিল। দেহটি সকাল 6:30টায় ঘটনাক্রমে খুঁজে পাওয়া যায় এবং এটি সেখানে কতক্ষণ ধরে ছিল তা কেউ জানত না। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তাকে সম্ভবত 12 তারিখ রাত 10টা থেকে মাঝরাতের মধ্যে হত্যা করা হয়েছিল। তাহলে সেই শেষ 6-7 ঘন্টা সে কোথায় ছিল কেউ জানত না। যদি সে সেই এলাকায় গিয়ে থাকে যেখানে তার দেহ পাওয়া গেছে, তাহলে সে নিশ্চয়ই কোনো পরিবহন ব্যবহার করেছিল। তারা কাছাকাছি স্টেশনগুলো পরীক্ষা করে দেখেছে, কিন্তু কোনো স্টেশন কর্মী তাকে দেখার কথা মনে করতে পারেনি। হয়তো সে ট্যাক্সি নিয়েছিল। তারা সব ট্যাক্সি কোম্পানিকে জিজ্ঞেস করেছে, কিন্তু কেউ কিছুই দেখেনি। যদি তাকে অন্য কোথাও ফোন করে তার দেহ তানাশিতে নিয়ে আসা হয়, তাহলে কেবল একটা ব্যক্তিগত গাড়ি বা ট্যাক্সি ব্যবহার করা যেতে পারে। চালকও নিশ্চয়ই এই অপরাধের অংশীদার ছিল, কারণ ট্যাক্সিতে একটি মৃতদেহ লুকিয়ে রাখা যায় না। কিন্তু চালক যদি জড়িত থাকে তবে সে কিছুই বলবে না। তোমোকোর ফুসফুস এবং নাকে পাওয়া কয়লার ধুলো পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। একটি বিশ্ববিদ্যালয় ল্যাব এটি পরীক্ষা করে দেখেছে এবং জানতে পেরেছে যে এটি কিতাকিউশু বা হোকাইডোর কয়লা খনি থেকে এসেছে, যা ওখান থেকে অনেক দূরে। তারা 12 তারিখ থেকে 13 তারিখ সকাল পর্যন্ত 3 জন কাওয়াই, মুরাকাওয়া এবং হামাজাকির গতিবিধিও পরীক্ষা করেছে। মুরাকাওয়া শিবুয়াতে মদ্যপান করছিল এবং এক বন্ধুর বাড়িতে রাত কাটায়, তাই সে সম্ভবত এতে জড়িত ছিল না। কাওয়াই এবং হামাজাকি সন্ধ্যে 7টা নাগাদ কোদাইরাতে ইয়াসু সুজুকির বাড়িতে গিয়েছিল। গোয়েন্দারা অবাক হয়, কারণ কোদাইরা সেই জায়গা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে যেখানে তানাশিতে দেহটি পাওয়া গিয়েছিল। ইয়াসু সুজুকি হল কাওয়াইয়ের প্রেমিকা এবং কাওয়াই প্রায়ই তার সাথে থাকত। তাদেরকে প্রায় বিবাহিত দম্পতি বলা যায় এবং এমনকি তাদের প্রতিবেশীরাও তাদের ভালোভাবে চিনত। এটা সন্দেহজনক বলে মনে হওয়ায় পুলিশ আরও তদন্ত করে। তারা কাওয়াই, হামাজাকি এবং ইয়াসু সুজুকিকে জিজ্ঞাসাবাদের জন্য স্টেশনে ডেকে পাঠায়। তাদের জবানবন্দির সারাংশ ছিল এই রকম: 12 তারিখ বিকেল 3টে থেকে কাওয়াই এবং হামাজাকি শিনজুকুতে একটি সিনেমা দেখতে গিয়েছিল। তারা সন্ধ্যে 6টা নাগাদ সেখান থেকে বের হয় এবং সন্ধ্যে 7টার আগে ইয়াসুর বাড়িতে পৌঁছায়। পুলিশ এই বিষয়টি পুরোপুরি নিশ্চিত করতে পারেনি, কারণ প্রতিবেশীরা তাদের দেখেনি। তখন ছিল অন্ধকার এবং এলাকাটি ছিল শান্ত। সন্ধ্যে 7টা নাগাদ কাওয়াই 3 জন প্রতিবেশীকে তাচিকাওয়াতে একটি লোকসঙ্গীতের অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। কারণ ছিল ইয়াসুর প্রতি সদয় থাকার জন্য তাদের ধন্যবাদ জানানো। হামাজাকিও এসেছিল। অনুষ্ঠানটি রাত 9:30টায় শেষ হয় এবং তারা রাত 10টা নাগাদ ট্যাক্সি করে ইয়াসুর বাড়িতে ফিরে যায়। কাওয়াই তখন সবাইকে মদ্যপানের জন্য আমন্ত্রণ জানায়। প্রথমে প্রতিবেশীরা রাজি ছিল না, কিন্তু কাওয়াই জোর করায় তারা রাজি হয়। তারা সবাই প্রস্তুত হওয়ার জন্য নিজেদের বাড়িতে যায়। তারপর 20 মিনিট বাদে কাওয়াই তাদের নিয়ে আসে। ইয়াসু অনেক খাবার তৈরি করে রেখেছিল। 5 জন লোক একসাথে মদ্যপান করে, কিন্তু হামাজাকি রাত 11টা নাগাদ চলে যায়। কাওয়াই এবং প্রতিবেশীরা ভোর 3:30 পর্যন্ত মদ্যপান চালিয়ে গিয়েছিল। লোকেরা সারা রাত সেখানেই থেকে যায় এবং কাওয়াই ও ইয়াসু ঘুমিয়ে পড়ে পাশের ঘরে। সকাল 7টা নাগাদ প্রতিবেশীদের স্ত্রীরা তাদের নিতে আসে। ইয়াসু একটা জ্যাকেট পরে কাওয়াইকে জাগিয়ে তোলে। কাওয়াইয়ের চোখে ঘুম ঘুম ভাব লাগছিল, কিন্তু সে ভদ্রভাবে তাদের ধন্যবাদ জানায়। স্ত্রীরা এবং প্রতিবেশীরা এই বিষয়টি নিশ্চিত করেছে। এখনো পর্যন্ত পুলিশ এই তথ্যগুলোই জানতে পেরেছে। হামাজাকি রাত 11টায় ইয়াসুর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। চিফ ইশিমারু এবং হাতানাকা দুজনেই এই বিষয়টির উপর বিশেষভাবে নজর দিলেন। তোমোকোকে খুন করার আনুমানিক সময় ছিল রাত 10টা থেকে মাঝরাতের মধ্যে এবং ইয়াসুর বাড়িটি তোমোকোর দেহ খুঁজে পাওয়ার জায়গা থেকে 2 কিলোমিটারেরও কম দূরত্বে ছিল। প্রথম ফোন করে তো তোমোকো হামাজাকির সাথেই কথা বলেছিল। চিফ হাতানাকাকে জিজ্ঞেস করলেন। হ্যাঁ স্যার, সেই বলেছিল যে সে মাশরুম খেলতে আসতে পারবে না। ওর ওই তোমোকোর সাথে কথা বলাটা কেমন খচখচ করছে আমার মনে, যদিও তা মাত্র একবারের জন্যে। আমি এটা নিয়ে আরো খতিয়ে দেখতে চাই। ইয়োশিও হামাজাকির বয়স ছিল 33 বছর। সে ছিল বেটে, চ্যাপ্টা মুখ এবং নিষ্প্রভ চোখের অধিকারী। সে কথা বলে ধীরে ধীরে এবং তাকে খুব একটা বুদ্ধিমান বলে মনে হয় না।
সেই গোয়েন্দাদের বলল, মিস্টার কাওয়াইয়ের বাড়িতে সামান্য মদ্যপান করার পর আমি বেরিয়ে যাই, কারণ আমি শিনজুকুর নিষিদ্ধ পল্লীতে যাচ্ছিলাম। বেনতেন নামের একটি জায়গায় আমার পছন্দের একজন মহিলা কাজ করে। আমি কোকুবাঞ্জি থেকে চুয়ো লাইনে ট্রেন ধরি, শিনজুকুতে নামি এবং রাত 11:40 নাগাদ বেনতেনে পৌঁছাই। মহিলাটির নাম এ। আমি তার সাথেই রাত কাটাই। কিন্তু আমি অনেকদিন পর যাওয়া সত্ত্বেও সে খুব একটা ভালো ব্যবহার করেনি। আমাদের মধ্যে ঝগড়া হয় এবং আমি ভোর 5টা নাগাদ বেরিয়ে পড়ি। তারপর আমি সেন্তাগাওয়া ট্রেন ধরি এবং একটা পার্কের বেঞ্চে 2 ঘন্টা ঘুমাই। তারপর সকাল 8টার পর শিবুইয়াতে আমার অ্যাপার্টমেন্টে ফিরে আসি। একজন গোয়েন্দা বেনতেন নামে সেই গণিকালয়ে গিয়ে এর সাথে কথা বলে। সে হামাজাকির কথার সত্যতা স্বীকার করে। এ জানায় যে হামাজাকির মন মেজাজ ভালো ছিল না। সে অন্ধকার থাকতে থাকতেই বেরিয়ে গিয়েছিল। পরে গোয়েন্দাটি বুঝতে পারলেন যে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে ভুলে গেছেন। এটা পরিষ্কার ছিল যে হামাজাকি 11টায় ইয়াসুর বাড়ি থেকে বেরিয়েছিল এবং 40 মিনিট পরে শিনজুকুর বেনতেনে পৌঁছায়। তানাশিতে গিয়ে তোমোকোকে খুন করার মতো যথেষ্ট সময় তার কাছে ছিল না। আর যেহেতু সে ভোর 5টা পর্যন্ত এর সাথে ছিল, তাই কারো নজর এড়িয়ে তার পক্ষে লুকিয়ে পালানোটা ছিল অসম্ভব। চিফ বললেন, সেক্ষেত্রে তারা অ্যালিবাই তাকে সন্দেহ মুক্ত করে। হাতানাকা তেমন কোনো উৎসাহ ছাড়াই উত্তর দিল, তাই তো মনে হচ্ছে। যাই হোক, এটা স্পষ্ট যে তোমোকোকে তার পরিচিত কেউই খুন করেছে। ফোনে ডেকে পাঠানোর পর সে গিয়েছিল, সুতরাং সে নিশ্চয়ই এমন কেউ ছিল যাকে সে বিশ্বাস করত। না হলে সে শাশুবাবা থেকে তানাশি পর্যন্ত পুরো রাস্তাটা চুপচাপ তাকে অনুসরণ করত না। তোমোকোকে কোথায় খুন করা হয়েছিল? উদ্বিগ্ন হয়ে নখ কামড়াতে কামড়াতে চিফ জিজ্ঞেস করলেন। হাতানাকা অনুমান করল চিফ নিশ্চয়ই তোমোকোর ফুসফুসে পাওয়া কয়লার ধুলোর কথাই ভাবছেন। হঠাৎ হাতানাকার মাথায় একটা বুদ্ধি আসে। চিফ, আমরা কি শহরের কারখানাগুলোর কয়লার গোলাগুলো খুঁজে দেখতে পারি? ইশিমারু সাথে সাথেই রাজি হয়ে গেলেন। কয়লার ধুলোটা একটা গুরুত্বপূর্ণ সূত্র ছিল। যদিও টোকিওর সমস্ত কয়লার গোলা খোঁজাটা অনেক সময় এবং পরিশ্রমের কাজ। কতগুলো কারখানা আছে সেখানে? তাদের কয়লার গোলাগুলো কি সত্যি এই খুনের রহস্য সমাধানে সাহায্য করতে পারবে? ব্যাপারটা আশাহীন মনে হলেও তারা চেষ্টা করে দেখার সিদ্ধান্ত নেয়। তারা 3 দিন ধরে তল্লাশি চালালো, কিন্তু কাজের মতো কিছুই পাওয়া গেল না। একটি অপ্রত্যাশিত সুসংবাদ এসে পৌঁছানোর আগে অবধি চিফ ইশিমারুর মনে হচ্ছিল তিনি যেন এক বিশাল দুর্লভ্য পাহাড়ের মুখোমুখি হয়েছেন। খবরটা সত্যি স্বর্গ থেকে পাওয়া উপহারের মতো মনে হলো। 13 তারিখ সকালে তাবাতার একটি পুলিশ বক্সে একটি হারানো হ্যান্ডব্যাগ জমা দেওয়া হয়েছিল। ওটা ছিল হরিণের চামড়ার তৈরি একটা কালো চৌকো ব্যাগ। ভেতরে ছিল একটি ছোট্ট পার্স, যাতে ছিল 740 ইয়েন, কিছু মেকআপের জিনিস আর টিস্যু। কোনো নেম কার্ড ছিল না। 4র্থ শ্রেণীতে পড়া একটি মেয়ে স্কুলে যাওয়ার পথে তাবাতার লোকোমোটিভ ডিপোর কয়লার গোলা থেকে ব্যাগটি খুঁজে পায়। তারপর সে পুলিশের কাছে জমা দেয় সেটা। পুলিশ কর্মীরা বুঝতে পারেননি যে এটি খুনের ঘটনার সাথে সম্পর্কিত এবং তাই হেডকোয়ার্টারে খবর দেননি। কয়লার গোলাগুলো তল্লাশি করেছিলেন এমন একজন গোয়েন্দা ওই পুলিশ বক্সে থামার পর এই ব্যাপারে জানতে পারেন। হ্যান্ডব্যাগটি তোমোকোর স্বামী শিগিওর কাছে পাঠানো হয়। সে বলল, এটা আমার স্ত্রীর। তাবাতা এলাকার সঙ্গে আপনার স্ত্রীর কি কোনো যোগাযোগ ছিল? সে অবাক হয়ে উত্তর দেয়, না, একেবারেই না। চিফ ইশিমারু এবং হাতানাকা তাবাতার কয়লার গোলায় গেলেন। যে মেয়েটি হ্যান্ডব্যাগটা খুঁজে পেয়েছিল সে তার মায়ের সাথে সেখানেই ছিল। হাতানাকা জিজ্ঞেস করল, এটা কোথায় পেয়েছিলে? মেয়েটি আঙুল দেখিয়ে বলল, এখানে। ট্রেনের বগি সরানোর জন্য ব্যবহৃত অনেকগুলো রেল লাইনের কাছে একটি বিশাল ক্রেন দাঁড় করানো। ক্রেনটার নিচে ছিল কয়লার এক বিশাল স্তূপ। কয়লাগুলো কিছুটা ছড়িয়ে পড়েছিল। বেড়াটার পাশেই ছিল একটা পুরনো মরচে ধরা লাইন, যা আর ব্যবহার করা হতো না। মেয়েটি হ্যান্ডব্যাগটা বেড়া আর ওই পরিত্যক্ত লাইনের মাঝে পড়ে থাকতে দেখেছিল। তার চারপাশে ছোট ছোট কয়লার টুকরোর অনেকগুলো স্তূপ। চিফ ইশিমারু এবং হাতানাকা এলাকাটা ঘুরে দেখলেন। বিশাল ক্রেনটা একটা মস্ত কয়লা স্তূপ ভেঙে মালবাহী গাড়িতে ফেলছিল। পূর্ব দিকে ট্রেনগুলো অবিরাম যাতায়াত করছে। ট্রেনের হুইসেল আর চাকার শব্দের মধ্যে তারা কমিউটার ট্রেনের দূরবর্তী গর্জনও শুনতে পাচ্ছিল। পুরনো অব্যবহৃত রেল লাইনটার পশ্চিমে সারিবদ্ধভাবে কয়েকটি গুদাম।
এগুলোর পেছনে ছিল লাইনের পাশ দিয়ে চলে যাওয়া একটি রাস্তা। রাস্তাটা দিয়ে দ্রুত ট্রাক চলাচল করছে এবং পুরো জায়গাটা কোলাহলপূর্ণ এবং ব্যস্ত। হাতানাকা বলল, চিফ, এখন জায়গাটা কোলাহলপূর্ণ, কিন্তু রাতে নিশ্চয়ই খুব শান্ত থাকে। ইশিমারু উত্তর দিলেন, আমিও ঠিক এইটাই ভাবছিলাম। তোমোকোর মৃত্যুর আনুমানিক সময় ছিল রাত 10টা থেকে মাঝরাতের মধ্যে। সেই সময় এলাকাটা খুবই শান্ত, প্রায় নিস্তব্ধ থাকার কথা। খুনি কিভাবে তোমোকোকে কোনো রকম ধস্তাধস্তি ছাড়াই এখানে নিয়ে এলো? মনে হচ্ছিল সবকিছুই কোনো প্রতিরোধ ছাড়াই ঘটেছে। তোমোকোকে ফোনে ডাকা হয়েছিল। সে সাসুগাওয়াতে যায় এবং গভীর রাতে তাকে তাবাতার কয়লার গোলায় আনা হয়েছিল। তার শরীরে পালানোর বা বাধা দেওয়ার চেষ্টার কোনো চিহ্নই ছিল না। মনে হচ্ছে সে চুপচাপ সবকিছু মেনে নেয়। যেহেতু খুনি তাকে 6-7 ঘন্টা ধরে নিজের সাথে রেখেছিল, সুতরাং সে নিশ্চয়ই এমন কেউ ছিল যাকে তোমোকো খুব বিশ্বাস করত। চিফ মাটির দিকে তাকিয়ে মেয়েটি যেখান থেকে হ্যান্ডব্যাগটা খুঁজে পেয়েছিল সেই জায়গাটার চারপাশে হাঁটতে শুরু করলেন। তিনি 10 পাও হাঁটেননি, আচমকা থমকে যান। হাতানাকা, এটা দেখো, তিনি দেখিয়ে বললেন। বেড়ার কাছে মাটিতে থাকা কয়লার একটা অংশ দেবে গেছে বলে মনে হচ্ছিল, যেন কিছু একটা সেটাকে চেপে সমান করে দিয়েছে। খুনের পর 5 দিন কেটে গেছে, হয়তো কেউ জায়গাটা পরিষ্কার করেছে। তারপর চিফ বললেন। এরপর তিনি গুদামের শেষে একটা অফিসে গেলেন। সেখানে 3 জন স্টেশনের কর্মী গল্প করছিল। তিনি ঢুকতেই সবাই তার দিকে তাকায়। চিফ তার ব্যাজ দেখালেন। 13 তারিখ সকালে এখানে কি অস্বাভাবিক কিছু ঘটেছিল, যেমন ধরুন কোনো মারামারি বা ধস্তাধস্তি? তিনি জিজ্ঞেস করলেন। কর্মীদের মনে পড়ে যায়। আমরা যখন সকাল 8:30 নাগাদ এসেছিলাম, তখন দেখেছিলাম এক জায়গায় কয়লা আর ধুলোবালি ছড়ানো ছিটানো। একজন বলল। কর্মীটি জানায় যে দেখে মনে হচ্ছিল কোনো যুবল সেখানে ফষ্টি নষ্টি করছে। আরেকজন কর্মীর কাছে জায়গাটা নোংরা মনে হওয়ায় সে ঝাড়ু দিয়ে কয়লা আর ময়লা পরিষ্কার করে দেয়। চিফ ভাবলেন, ওর এই পরিষ্কার করার জন্য আমরা একটা সূত্র হারালাম, কিন্তু এখন আর কিছুই করার নেই। তাকে কর্মীটির পুঙ্খানুপুঙ্খ বিবরণের উপরেই নির্ভর করতে হবে। ইশিমারু যখন গাড়িতে ফিরছিল, তখন যে মেয়েটি হ্যান্ডব্যাগ পেয়েছিল সে এবং তার মা তখনও কাছাকাছি ছিল। হঠাৎ চিফের একটা প্রশ্ন মনে পড়ে যায়। তিনি মেয়েটির কাছে গিয়ে আলতো করে তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, যখন তুমি হ্যান্ডব্যাগটা তুলেছিলে সেটা কি ভেজা ছিল? মেয়েটি কিছুক্ষণ ভেবে আত্মবিশ্বাসের সাথে বলল, না। তুমি কি নিশ্চিত যে ওটা ভেজা ছিল না? ভালো করে ভেবে বলো। তিনি আবার জিজ্ঞেস করলেন। আমি যখন ওটা পুলিশ বক্সে নিয়ে যাচ্ছিলাম তখন 2 হাত দিয়ে ধরেছিলাম, বলল মেয়েটা। এর মানে হলো ব্যাগটা ভেজা ছিল না, তাই সে সহজেই ওভাবে ধরতে পেরেছিল। চিফ গাড়িতে উঠে ড্রাইভারকে বললেন, সবচেয়ে দ্রুত পথে তানাশি নিয়ে চলুন। ড্রাইভার এক মুহূর্ত ভেবে স্টিয়ারিং ঘোরায়। ইশিমারু তার ঘড়ির দিকে তাকালেন। এবার আমরা জানি খুনটা কোথায় ঘটেছে। এটা কি পাকাপাকি খবর? হাতানাকা জিজ্ঞেস করে। চিফ পকেট থেকে একটা মোটা খাম বের করে তার ভেতরের জিনিসটা দেখালেন। সবার অজান্তে তিনি কয়লার চাতাল থেকে কিছু কয়লার কুচি আর ধুলো সংগ্রহ করে নিয়েছিলেন নিজের কাছে। এটাই সব কিছুর ফয়সলা করবে, বললেন তিনি। তারা ওগিকুবো মোড় পার হয়ে ওমে হাইওয়েতে ওঠে। গাড়িটা আঁকাবাঁকা রাস্তা ছেড়ে সোজা হাইওয়েতে এসে গতি বাড়াতে শুরু করে। চিফ যখন স্পিডোমিটারের দিকে তাকালেন, দেখলেন গাড়ির গতি ঘন্টায় 50 কিলোমিটার। তানাশি পার হয়ে তিনি ড্রাইভারকে সেই বনভূমিতে নিয়ে যেতে বললেন যেখানে তোমোকোর দেহ পাওয়া গিয়েছিল। তিনি তারপর ঘড়ি দেখলেন। তাবাতা থেকে এখানে আসতে 56 মিনিট লাগলো। রাতের বেলা একটা ট্যাক্সি বা মোটরসাইকেল ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে যেতে পারে, তাই সেক্ষেত্রে সময় লাগবে 45 মিনিটের মতো। তিনি বললেন যে তাবাতায় সেই কয়লার চাতাল থেকে তোমোকোর দেহটি যেখানে পাওয়া গিয়েছিল সেখানে নিয়ে আসতে কতটা সময় লাগতে পারে। চিফ এবং হাতানাকা গাড়ি থেকে নেমে আড়মোড়া ভাঙে এবং একসঙ্গে মুসাশি প্রান্তরে তাজা বাতাস বুকে ভরে নেয়। চিফ ইশিমারু হেডকোয়ার্টারে ফিরে এসে 2টি ভিন্ন পথে তদন্ত সিদ্ধান্ত নিলেন। প্রথমত, তিনি চু আবহাওয়া কেন্দ্রকে 13 তারিখ সকালে তাবাতা এলাকায় ঠিক কখন বৃষ্টি হয়েছিল তা খুঁজে বের করতে বললেন। দ্বিতীয়ত, তিনি বিশ্ববিদ্যালয়ের খনিজবিদ্যা বিভাগকে তার সংগ্রহ করা কয়লার নমুনাগুলোর রাসায়নিক পরীক্ষা করতে বললেন। এই নির্দেশগুলো দেওয়ার পর তিনি বসে পড়ে একটা সিগারেট ধরান এবং পেন্সিল দিয়ে নোট লিখতে শুরু করেন। এই সময় হাতানাকা এসে ভেতরে ঢোকে।
আপনি কি এখন ব্যস্ত? প্রশ্ন করে হাতানাকা। না, ভেতরে এসো। লেখা না থামিয়েই চিফ বললেন। হাতানাকা বসে পড়ে। চিফ, আমরা এই ব্যাপারে যদিও বেশি কথা বলিনি, কিন্তু আপনার কি মনে হয় এই খুনের কারণটা কি? কি হতে পারে? ইশিমারু তখনও লিখতে লিখতেই কথা বললেন। তাহলে কি এটা ডাকাতির জন্য হয়নি? মনে তো হচ্ছে না। তাহলে বাকি রইল ব্যক্তিগত শত্রুতা অথবা কোনো সম্পর্কের টানাপোড়েন, কিন্তু আমরা সে ব্যাপারে কিছুই খুঁজে পাইনি। তোমোকো শিগিও কোতানিকে বিয়ে করার আগে টেলিফোন অপারেটর হিসেবে কাজ করত এবং আমরা তার অতীত খতিয়ে দেখেছি। তার অন্য কোনো প্রেমিক ছিল না। সে ছিল লাজুক স্বভাবের এবং সবাই তাকে খুব পছন্দ করত। এটা বিশ্বাস করা কঠিন যে কেউ তাকে খুন করার মতো ঘৃণা করতে পারে। এছাড়া খুনি তাকে ভালোভাবেই চিনত। আমি সত্যি এর মাথামুন্ডু কিছুই ভেবে পাচ্ছি না। আমারও একই অবস্থা। চিফ অবশেষে মুখ তুললেন। সম্ভবত তার লেখা শেষ হয়ে গিয়েছিল। যেহেতু আমরা উদ্দেশ্যটা জানি না, তাই আমাদের ঘটনাগুলোর উপরই মনোযোগ দিতে হবে। এটা দেখো। তিনি যে কাগজটায় লিখছিলেন সেটা হাতানাকাকে দিলেন। এটা ছিল ঘটনাগুলোর একটা সারাংশ। 1. তোমোকো কোতানি। 12 তারিখ বিকেল 4টের দিকে তিনি একটি ফোন কল পেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যান। সম্ভবত সাসুবাবু গিয়েছিলেন। তারপর প্রায় 14 ঘন্টা ধরে তিনি কোথায় ছিলেন তা কেউ জানে না। 13 তারিখ সকালে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। ময়না তদন্তে বলা হয়েছে যে তার মৃত্যু রাত 10টা থেকে মাঝরাতের মধ্যে হয়েছে। যদি তাকে তাবাতা কয়লা খনিতে খুন করা হয়ে থাকে তাহলে ঘটনাটা ঘটেছে এই রকম। তিনি বিকেল 4:30টার দিকে বাড়ি থেকে বের হন। প্রায় 5টার সময় সাসুগাওয়া স্টেশনে পৌঁছান। তারপর 5-7 ঘন্টা নিখোঁজ ছিলেন এবং রাত 10টা থেকে মাঝরাতের মধ্যে কোনো এক সময় তাবাতায় খুন হন তিনি। পরবর্তী 6 ঘন্টার মধ্যে কেউ তার দেহটি অন্যত্র সরিয়ে ফেলে। সকাল 6:30টায় তানাশিতে মৃতদেহটা পাওয়া যায়। 2. কোইচি কাওয়াই। 12 তারিখ দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তিনি ইয়োশিও হামাজাকির সাথে শিনজুকুর একটি সিনেমা হলে ছিলেন। অন্য কোনো সাক্ষী নেই। 6টা থেকে 7টার মধ্যে তিনি হামাজাকির সাথে কোদাইরাতে ইয়াসু সুজুকির বাড়িতে যান। শুধু ইয়াসু এটা দেখেছিল। 7:30টা থেকে তিনি হামাজাকি এবং 3 জন প্রতিবেশীর সাথে তাচিকাওয়াতে একটি লোকসঙ্গীতের কনসার্টে যান। কনসার্টটি 9:30টায় শেষ হয়। সবাই তানাশিতে ইয়াসুর বাড়িতে ফিরে আসে এবং 10টা 10-এ বিদায় নেয়। কাওয়াই আবার ওই 3 জন প্রতিবেশীকে আমন্ত্রণ জানায়। প্রতিবেশীরা নিশ্চিত করেছে। প্রায় 20 মিনিটের জন্যে সে এবং হামাজাকি ইয়াসুর সাথে একা ছিল। অন্য কোনো সাক্ষী নেই। কাওয়াই 11:30-এ আবার 3 জন প্রতিবেশীর বাড়িতে তাদের আমন্ত্রণ জানাতে যায়। তারপর প্রায় 10:50-এ প্রতিবেশীদের সাথে ইয়াসুর বাড়িতে ফিরে আসে। তারা ভোর 3:30 পর্যন্ত মদ্যপান করে। প্রতিবেশীরা সেখানেই রাত কাটায় এবং কাওয়াই পাশের ঘরে ইয়াসুর সাথে ঘুমিয়ে পড়ে। সকাল 7:30টায় প্রতিবেশীদের স্ত্রীরা ইয়াসুর বাড়িতে আসে। 3. ইয়োশিও হামাজাকি। রাত 11টা পর্যন্ত কাওয়াইয়ের মতোই গতিবিধি। তারপর তিনি ইয়াসুর বাড়ি থেকে বেরিয়ে যান। প্রতিবেশীরা সাক্ষী। তিনি একটা ট্রেন ধরে রাত 11:40-এ শিনজুকুর বেনতেনে এর খোঁজ করতে যান। 13 তারিখ ভোর 5টার পর তিনি এর সাথে ঝগড়া করে রেগে গিয়ে চলে আসেন। তারপর সকাল 8টা পর্যন্ত গাইয়েন পার্কের একটি বেঞ্চে ঘুমিয়েছিলেন। কোনো সাক্ষী নেই। 4. আকিহারু মুরাকাওয়া এবং শিগিও কোতানির জোরালো অ্যালিবাই আছে, তাই তাদের বাদ রাখা হয়েছে। ব্যাপারটা বেশ বিভ্রান্তিকর, তাই না? ইশিমারু জিজ্ঞেস করলেন। হাতানাকা কাগজের নিচে দাগ দেওয়া অংশটা দেখিয়ে বলল, এই দাগ দেওয়া 20 মিনিটের ব্যাপারটা কি? সে জিজ্ঞেস করে। ওই 20 মিনিটে হলো সেই সময় যখন ভিকটিমকে খুন করা হয়। ওই সময় কাওয়াই এবং হামাজাকি ইয়াসুর সাথে একা ছিল। যেহেতু ইয়াসু হলো কাওয়াইয়ের মিস্ট্রেস, তাই তার স্টেটমেন্টকে অকাট্য প্রমাণ হিসেবে ধরা যায় না। কথাটা যুক্তিযুক্ত। 10টা 10 থেকে 10টা 30 পর্যন্ত কাওয়াই এবং হামাজাকির কোনো সাক্ষী ছিল না। এই 20 মিনিট খুনের আনুমানিক সময়ের সাথে মিলে যাচ্ছে। কিন্তু আমরা জানি খুনটা তাবাতা কয়লা খনিতে হয়েছে। ভিকটিমের নাক এবং ফুসফুসে পাওয়া কয়লার গুঁড়ো সম্ভবত ওখানকার কয়লার সাথেই মিলে যাবে।
রাসায়নিক পরীক্ষা এটা নিশ্চিত হবে বলেই মনে হয়। তবে ওই 20 মিনিট একা থাকলেও কাওয়াই এবং হামাজাকি কোদাইটা থেকে তাবাদা গিয়ে আবার ফিরে আসতে পারতো না। আমরা পুলিশের গাড়ি নিয়ে পরীক্ষা করে দেখেছি, তাবাদা থেকে কোদাইটা যেতে 56 মিনিট সময় লাগে। খুব দ্রুত গাড়ি চালালেও এক পথে যেতেই অন্তত 40 মিনিট লাগতো, অর্থাৎ যাওয়া আসা প্রায় 80 মিনিট। তার উপর তাকে খুন করার জন্যও সময় লাগবে। সুতরাং যতক্ষণ তাদের কাছে প্রমাণ আছে যে তারা কোদাইটাতেই ছিল, ততক্ষণ ওই 20 মিনিটের ফাঁকের কোনো অর্থই হয় না। 90 কিলোমিটারের পথ মাত্র 20 মিনিটে যাওয়া আসা করা কোনো অতি দ্রুতগামী গাড়ির পক্ষেও সম্ভব নয়। দুটি তদন্তের ফলাফল এসে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক পরীক্ষায় দেখা গেছে যে চিফের তাবাদা থেকে সংগ্রহ করা কয়লা আর ভিকটিমের শরীরে পাওয়া কয়লার গুঁড়ো একই ধরনের। তারা আরও জানতে পেরেছে যে এই কয়লা কিউশুর চিকোহর কয়লা খনি থেকে এসেছে। এটাই প্রমাণ করে যে খুনটা তাবাদাতেই হয়েছিল। তা সত্ত্বেও চিফকে চিন্তিত দেখাচ্ছিল। হাতানাকা বুঝতে পারল কেন। যেহেতু তাবাদা খুনের ঘটনাস্থল হিসেবে নিশ্চিত হয়েছে, তাই কাওয়াই আর হামাজাকির অ্যালিবাই ভাঙার জো নেই। তাদের টাইম লাইনের ওই 20 মিনিটের ফাঁকটার আর কোনো গুরুত্ব মিলছে না। অন্য কেউ নিশ্চয়ই তোমোকোকে খুন করে তার দেহ তানাশিতে সরিয়ে নিয়ে গেছে এবং তার হ্যান্ডব্যাগটা ফেলে গেছে পিছনে। এছাড়া আর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। এরপর চুয়ো আবহাওয়া কেন্দ্র থেকে খবর এলো 13 তারিখ ভোরে তাবাদায় বৃষ্টি হয়েছিল, প্রায় ভোর 3টে থেকে 4:50 পর্যন্ত। চিফ হাতানাকাকে বৃষ্টির চাঁদটা দেখিয়ে বললেন, হাতানাকা, এটা দেখো, এটাই হয়তো আমাদের সূত্র হতে পারে। সূত্র? হাতানাকা অবাক হয়ে জিজ্ঞেস করল। যে মেয়েটি হ্যান্ডব্যাগটা পেয়েছিল সে বলেছিল ওটা ভেজা ছিল না। তাবাদার পুলিশও পরীক্ষা করে দেখেছে, ব্যাগটা ভেজা ছিল না। এটা অদ্ভুত, তাই না? মেয়েটি সকাল 8টার দিকে ব্যাগটা পায়, সুতরাং ওটার তো প্রায় 2 ঘন্টা বৃষ্টিতে ভেজার কথা। যেহেতু ভিকটিম রাত 10টা থেকে মাঝরাতের মধ্যে মারা গেছে, ব্যাগটা নিশ্চয়ই খুনের সময় ফেলা হয়েছিল, কাজেই ওটা ভোর 3টের দিকে বৃষ্টিতে ভেজে যাওয়ার কথা। এক্স্যাক্টলি। তাহলে ওটা ভেজা ছিল না কেন? ব্যাগটা নিশ্চয়ই বৃষ্টি থামার পর ওখানে রাখা হয়েছিল, অর্থাৎ ভোর 5টার পর। এটা একটা ভালো পয়েন্ট বলেছ, যদিও ব্যাপারটা যুক্তিযুক্ত মনে হচ্ছে না, কিন্তু এটাই একমাত্র ব্যাখ্যা যা খাপ খায়। কিন্তু ভোর 5টার পর ব্যাগটা ওখানে কিভাবে ফেলা হতে পারে, যদি ভিকটিম রাত 10টা থেকে মাঝরাতের মধ্যে মারা গিয়ে থাকে? হিসাব তো মিলছে না। আমি তো বললাম এটা অদ্ভুত, কিন্তু তথ্য তো মিথ্যে বলে না। এর মানে হলো আমাদের চিন্তাভাবনায় কোথাও একটা ভুল হচ্ছে। ভুলটা কোথায় ছিল চিফ ইশিমারুও তা জানতেন না। এটা সত্যি যে তোমোকোকে তাবাদায় রাত 10টা থেকে মাঝরাতের মধ্যে খুন করা হয়েছিল। এটাও সত্যি যে কাওয়াই সেই সময় কোদাই রাতে ইয়াসুর বাড়িতে ছিল। হামাজাকিও ইয়াসুর বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে চেপে শিনজুকু নিষিদ্ধ পল্লীতে যায়। কিন্তু এটাও একটা সত্যি ঘটনা যে ভিকটিমের হ্যান্ডব্যাগটি ভোর 5টার পর তাবাদায় ফেলা হয়েছিল। এই সব কটা তথ্য একসঙ্গে খাপে খাপ মিলছে না। এগুলোর মধ্যে হয়তো কোনো যোগসূত্র নেই, কিন্তু ঘটনাগুলো সত্যি। সবচেয়ে অদ্ভুত ঘটনা হলো হ্যান্ডব্যাগটা ভোর 5টার পর ফেলে যাওয়া হয়েছিল। এটাই হয়তো আসল সূত্র হতে পারে। আমি ঠিক বুঝতে পারছি না, সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। ঠিক তখনই একজন জুনিয়র ডিটেকটিভ ভেতরে ঢোকে। আমি কি ভেতরে আসতে পারি? চিফ ইশিমারু মাথা নাড়লেন এবং ডিটেকটিভটি তার রিপোর্ট পেশ করল। আমরা ইয়াসু সুজুকির পাড়ায় খোঁজ খবর নিয়েছি। সে কাওয়াইয়ের দ্বিতীয় স্ত্রী এবং মনে হয় কাওয়াই তার ভরণ পোষণ চালায়। কাওয়াই তার প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ এবং বেশ জনপ্রিয়। সেদিন অস্বাভাবিক কিছু ঘটেনি, সব কিছুই কাওয়াইয়ের বিবরণের সঙ্গে মিলে যাচ্ছে। কিন্তু আর একটা জিনিস, এটা হয়তো অতটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। কি ব্যাপার? ওই এলাকার বাড়িগুলো প্রায় 50 মিটার দূরে দূরে। সেদিন সন্ধে 7টা নাগাদ ইয়াসু তার পূর্ব দিকের প্রতিবেশীর কাছ থেকে একটা কাগজের পাখা ধার করেছিল। পাখা? চিফ এবং হাতানাকা একে অপরের দিকে তাকায়। অক্টোবর মাসে পাখা ধার করাটা অদ্ভুত মনে হলেও এর একটা কারণ নিশ্চয়ই আছে। ওটা ছিল রান্নাঘরের পাখা। পরের দিন যখন সে পাখাটা ফেরত দেয়, তখন সে বলে যে পাখাটা সে ছিঁড়ে ফেলেছে এবং তার বদলে একটা নতুন কিনে এনেছে সে। প্রতিবেশীর কাছে ব্যাপারটা অদ্ভুত লেগেছিল, কারণ পাখাটা ছিল নতুন এবং ওভাবে ছিঁড়ে যাওয়ার কথা না।
আমি জানি না এই বিষয়টা মামলার সাথে জড়িত কিনা, কিন্তু আপনাদের জানানোটা দরকার মনে হলো। গোয়েন্দাটি চলে যাওয়ার পর চিফ এবং হাতানাকা আবার দৃষ্টি বিনিময় করে। তারা বুঝতে পারছিল না যে এই পাখার সাথে মামলার আদৌ কোনো সম্পর্ক আছে কিনা। সেদিন সন্ধ্যায় হাতানাকাকে চিফের অফিসে ডাকা হয়। তাকে দেখা মাত্রই ইশিমারু উত্তেজিত হয়ে ওঠেন। হাতানাকা, তোমার মনে আছে আমি বলেছিলাম হ্যান্ডব্যাগটা একটা গুরুত্বপূর্ণ সূত্র, ওটা থেকে কিছু একটা বেরোতে পারে। মানে ঠিক বুঝলাম না। এটা দেখো। চিফ হামাজাকির নামের নিচে লেখা তার নোটের দিকে নির্দেশ করলেন। তাতে লেখা ছিল 13 তারিখ ভোর 5টার পর এর সাথে ঝগড়া করে বিচলিত অবস্থায় বেনতেন ছেড়ে চলে যায়। ও, এবার বুঝতে পেরেছি। হ্যান্ডব্যাগটা ভোর 5টার পর ফেলে যাওয়া হয়েছিল, যখন বৃষ্টি থেমেছিল। এই প্রথমবার দুটো সূত্র মিলে যাচ্ছে। ভোর 5টায়। চিফ গর্বের সাথে বললেন, শিনজুকু থেকে তাবাতা ট্রেনে যেতে 20 মিনিট সময় লাগে। যদি হামাজাকি ঠিক 5টার পর শিনজুকু থেকে রওনা দেয়, তাহলে ও 5:30টার মধ্যে তাবাতা কোল ইয়ার্ডে পৌঁছাতে পারত। তারপর সে হ্যান্ডব্যাগটা ওখানে ফেলে রেখে বাড়ি চলে যেতে পারে। হামাজাকি তাহলে তোমোকোর হ্যান্ডব্যাগটা ফেলে এসেছিল। এটাই সবচেয়ে যুক্তিযুক্ত ধারণা। চলো ব্যাপারটা ভেবে দেখা যাক। হামাজাকি কি বলেনি যে বেনতেন থেকে বেরিয়ে সে পার্কের বেঞ্চে ঘুমিয়েছিল, তাই তার কোনো অ্যালিবাই ছিল না? এটা সত্যি কিনা যাচাই করার জন্য আমি বেনতেনে একে আবার জেরা করতে চাই। তিনি সঙ্গে সঙ্গে একজন গোয়েন্দাকে শিনজুকুতে পাঠালেন। সেখান থেকে রিপোর্ট এলে চিফের মুখের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। যে রাতে হামাজাকি ওখানে আসে, খবরের কাগজে মোড়া একটা ছোট প্যাকেট নিয়ে এসেছিল সে। ওটা দেখতে ছিল একটা লাঞ্চ বক্সের মতো। যখন জিজ্ঞেস করে ওটা কি, হামাজাকি উত্তর দেয়নি। আর জোর করেনি সেই নিয়ে। প্রথম গোয়েন্দারা যদি এই প্রশ্নটা আগে করত, এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কি করে ভুলে গেল? চিফ অভিযোগের সুরে বললেন, এখনই হামাজাকিকে ডেকে আনো আর ওই প্যাকেটটার ব্যাপারে জিজ্ঞেস করো। তিনি হাতানাকাকে বললেন। হামাজাকিকে আনা হলো, কিন্তু জেরার সময় সে সবকিছুই অস্বীকার করে। আমি ওরকম কিছুই আনিনি, ভুল বলেছে। এই কারণে তাকে ডেকে আনায় সে বিরক্ত হয়েছিল এবং নিজেকে নির্দোষ বলে দাবি করতে থাকে সে। তুমি যদি না জানো তাহলে বলে দিই, ওটা তোমোকোর হ্যান্ডব্যাগ ছিল, তাই না? হামাজাকি শুধু নিষ্প্রাণ নিস্তেজ চোখে হাতানাকার দিকে তাকিয়ে থাকে। যথেষ্ট হয়েছে। ওই হ্যান্ডব্যাগ আমার কাছে থাকার কোনো কারণ নেই। আপনি কি বলতে চাইছেন আমি ওটা চুরি করেছি? সে রেগে গিয়ে বলে ওঠে। হাতানাকা তার কথায় পাত্তা না দিয়ে চেপে ধরে। 5টার পর বেনতেন থেকে বেরিয়ে তুমি কোথায় গিয়েছিলে? তুমি তাবাতায় গিয়েছিলে, তাই না? কয়লার ডিপোতে হ্যান্ডব্যাগটা ফেলে এমনভাবে বাড়ি ফিরেছিলে যেন কিছুই হয়নি। সব বাজে কথা। আপনার যা ইচ্ছে বলুন, আমি কিছুই জানি না। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। ফ্যাকাশে দেখাচ্ছে তাকে। তার চোখ দুটো আরও নিষ্প্রাণ মনে হচ্ছে। তাকে ছেড়ে দেওয়ার আগে হাতানাকা সাবধানে বিষয়টি লক্ষ্য করে। চিফ, হামাজাকি হ্যান্ডব্যাগটা ওখানে ফেলে এসেছে। ও নির্দোষ সাজার ভান করছে, কিন্তু এতে কোনো সন্দেহ নেই। তা কি করলে? আপাতত আমরা ওকে শুধু চুরির সন্দেহে আটকে রাখতে পারি। চিফ রাজি হলেন তাতে। হামাজাকি তোমোকোর হ্যান্ডব্যাগটা পেল কোথায়? যতক্ষণ না আমরা এটা জানতে পারছি, ততক্ষণ তাকে খুনের অভিযোগে আটক করা যাবে না। আমিও জানি সেটা। সে কোদাইরা ইয়াসুর বাড়িতে ছিল। সেখান থেকে 11টায় বেরিয়ে বেনতেনে পৌঁছায় 11:15টায়। ট্রেনে যেতে ঠিক ওই সময়টাই লাগে। তোমোকোকে তাবাতায় ফুসলিয়ে নিয়ে গিয়ে খুন করার মতো সময় তার কাছে ছিল না। না, কিছুতেই মিলছে না। হামাজাকি শুধু হ্যান্ডব্যাগটা ফেলে আসার জন্য তাবাতায় খুনের জায়গায় কেন যাবে? বলতে পারছি না। এটা নিশ্চয়ই তোমোকোর দেহ তানাশেদে নিয়ে যাওয়ার পরে হয়েছে। দেহটা ওখানে কে নিয়ে গিয়েছিল তা আমরা এখনো জানি না। তথ্যগুলো এখনো মিলছে না। তাকে তাবাতায় খুন করে তারপর দেহটা কোদাইরাই নিয়ে যাওয়ার কি দরকার? খুনি নিশ্চয়ই ভেবেছিল যে খুনটা তাবাতায় হয়েছে, এটা কেউ না জানলে তার সুবিধা হবে। দেহটা সরানো এটাই প্রমাণ করে যে অপরাধী খুনের আসল জায়গাটা লুকানোর চেষ্টা করছিল। তাহলে পরে আবার হ্যান্ডব্যাগটা রাখার জন্য তাবাতায় ফিরে যাওয়ার কি মানে? এতে তো অপরাধের ঘটনাস্থল লুকানোর চেষ্টাই ব্যর্থ হয়ে যাবে। হাতানাকার যুক্তিতে হামাজাকিকে খুনি বলে মনে হচ্ছিল না। সে ছিল শুধুমাত্র একজন সহকারী। চিফ কোনো তর্ক করলেন না। তিনি নিজেও অজান্তেই একই কথা ভাবছিলেন। সমস্যা তো এটাই। চিফ হতাশার সাথে মাথা নিচু করলেন। হ্যান্ডব্যাগের চালাকিটা বাদ দিলে এটা একটা প্রতিষ্ঠিত সত্য যে তোমোকোকে
তাবাদার কয়লার খনিতে খুন করা হয়েছিল। তার ফুসফুসে জমে থাকা কয়লার গুঁড়োই তার প্রমাণ। এটাও সত্যি যে খুনের সময় কাওয়াই ছিল কোদাইরাতে, ইয়াসুর বাড়িতে। 3 জন প্রতিবেশী এই কথার সাক্ষ্য দিয়েছে। এটা ঠিক যে এর মধ্যে একটা 20 মিনিটের হিসাব মিলছিল না, কিন্তু 20 মিনিটে কোদাইরা থেকে তাবাদায় গিয়ে আবার ফিরে আসা অসম্ভব। তবুও এসব সত্ত্বেও চিফ ইশিমারু এবং হাতানাগা বিশ্বাস করতেন যে কাওয়াই, সেই তীক্ষ্ণ চোখের 4টা মুখের লোকটা, সেই আসল খুনি। হাতানাগা খুব ক্লান্তি নিয়ে বাড়ি ফেরে। সে সম্প্রতি নিজের বাড়িতে একটা বাথটাব বসিয়েছে। এটা ছিল তার বহুদিনের একটা স্বপ্ন। রাত 10টা নাগাদ যখন সে বাড়ি পৌঁছায়, তখন তার পরিবারের সকলের স্নান করা হয়ে গিয়েছিল। বাথটাবে নামতে নামতে সে বলল, আরে জলটা যথেষ্ট গরম নয়। তার স্ত্রী জল গরম করার জন্য চুল্লিতে কয়লা দিচ্ছিল। আগুনের আভায় অন্ধকার ঘরটা লালচে হয়ে উঠছিল। এই দৃশ্য হাতানাগাকে তোমোকোর ফুসফুসে পাওয়া কয়লার গুঁড়ো, কয়লার ডিপোর সেই কয়লা এবং চিফের খামে ভরে দেখানো সেই কয়লার কুচিগুলোর কথা মনে করিয়ে দেয়। জলটা ধীরে ধীরে গরম হতে শুরু করেছে। হাতানাগা বাথটাবে বসে চিন্তায় ডুবে যায়। সে একটি গুরুত্বপূর্ণ ভাবনা ধরার চেষ্টা করছিল, যা বারবার তার নাগাল এড়িয়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্যে সে তার মনটাকে ফাঁকা করে ফেলে। তার স্ত্রী জিজ্ঞেস করলেন, জলটা কি ঠিক আছে? হাতানাগা নিরাসক্তভাবে উত্তর দিয়ে গা ধুতে শুরু করে, কিন্তু খামের ভেতরে সেই কয়লার কুচিগুলো তখনও তার মাথায় ঘুরছিল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। কয়লার গুঁড়ো তো খামে করেও নিয়ে যাওয়া যায়। সে লাফ দিয়ে বাথটাব থেকে উঠে পড়ে এবং দ্রুত পোশাক পরার জন্য ব্যস্ত হয়ে ওঠে। আমার জামাকাপড়গুলো দাও, বলে ওঠে হাতানাগা। তার স্ত্রী জিজ্ঞেস করলে, তুমি কি এখন বেরোচ্ছ? হাতানাগা উত্তেজিত হয়ে উত্তর দেয়, আমি চিফের অফিসে যাচ্ছি। সে তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়ে। তার বুক ধরফর করছিল তখন। সে কাছের একটা ফোন থেকে চিফ ইশিমারুকে ফোন করে। চিফ, আমি রহস্যটা ধরে ফেলেছি, আমি আসছি, আপনাকে সবটা বোঝাচ্ছি। ফোনটা রেখে দেওয়ার পর সে কিছুটা শান্ত হয় এবং একটা ট্যাক্সি ডাকে। চিফের বাড়িতে আলো জ্বলছিল। ইশিমারু তখন বাইরেই অপেক্ষা করছিলেন। ওনার স্ত্রী তাদের জন্য কফি নিয়ে আসেন। চিফ সামনের দিকে ঝুঁকে জিজ্ঞেস করলেন, কি বুঝতে পারলে? হাতানাগা বলতে শুরু করে, শত্রুটা ছিল আপনার দেখানো সেই কয়লার খামটা। খামটা? হ্যাঁ, আপনি কয়লার ডিপো থেকে কয়লার গুঁড়ো একটা খামে ভরে এনেছিলেন বিশ্লেষণ করার জন্যে, তাই না? খনিও ঠিক একই রকম কিছু একটা করেছিল। খনি তাবাদা কয়লার ডিপো থেকে একটা বড় খাম বা পাত্রে কয়লার গুঁড়ো সংগ্রহ করে নিজের সাথে নিয়ে যায়। তারপর অন্য কোথাও তোমোকোকে খুন করার আগে সে তাকে জোর করে ওই কয়লার গুঁড়ো শ্বাসের সাথে নিতে বাধ্য করে। সম্ভবত একটা ছোট ঘরে একটা ফ্যান চালিয়ে গুঁড়োগুলো ওর মুখে উড়িয়ে দেয়। ফলে ইচ্ছার বিরুদ্ধে হলেও তাকে সেটা শ্বাসের সাথে নিতেই হতো। হাতানাগা দৃশ্যটা কল্পনা করে। একটা ফ্যান তোমোকোর নাকের দিকে কয়লার গুঁড়ো উড়িয়ে দিচ্ছে। তার দম আটকে আসছে, আর কেউ একজন তাকে চেপে ধরে রেখেছে। কয়লার গুঁড়োর ফলে ফ্যানটা কালো হয়ে গিয়েছিল। ওরা হয়তো ভয় পেয়ে যায় যে ওটা পরে প্রমাণ হিসেবে পাওয়া যেতে পারে, তাই ওরা একটা নতুন ফ্যান কিনে আনে। চিফ রেগে গিয়ে বললে, তাহলে তাবাদা কয়লার ডিপোটা ছিল শুধু একটা ছল। খনি খুব সতর্ক ছিল। সে জানতো যে ময়না তদন্তের সময় তোমোকোর ফুসফুসে কয়লার গুঁড়ো পাওয়া যাবে। যেহেতু তোমোকো নিজে এটা শ্বাসের সঙ্গে নিয়েছে, তাই পুলিশ ভাববে যে খুনটা হয়েছিল ওখানেই। চিফ জিজ্ঞেস করলেন, তাহলে হ্যান্ডব্যাগটা তাবাদায় ফেলে গেল কেন? যাতে কেউ ওটা খুঁজে পায় এবং পুলিশকে জানায়। আর পুলিশও ভাবে যে খুনটা ওখানেই হয়েছে। তার মানে খুনি একটা অ্যালিবাই তৈরি করেছিল এইভাবে। একদম ঠিক। সে দেখাতে চেয়েছিল যে তাবাদা থেকে কোদাইরা পর্যন্ত যাতায়াত করতে ঠিক কতটা সময় লাগে। আপনি যতই দ্রুত যান না কেন, 80 থেকে 90 মিনিট লাগবেই। তাই অ্যালিবাইয়ের মধ্যে 20 মিনিটের এই ফাঁকি যথেষ্ট ছিল। চিফের মনে পড়ে যায়, কাওয়াই যখন প্রথমবার প্রতিবেশীদের কাছ থেকে চলে গিয়েছিল, তারপর আবার আমন্ত্রণ জানাতে ফিরে এসেছিল। সেই 10:10 থেকে 10:30-এর মধ্যে 20 মিনিটের ব্যবধান। ওই সময় সে ছিল ইয়াসুর বাড়িতে। সম্ভবত তোমোকোকে খুন করছিল তখন। তাহলে তোমোকোকে ইয়াসুর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, কাওয়াই তাকে ডেকে নিয়ে যায়। তারপর ট্রেনে করে ইয়াসুর পাড়ায় নিয়ে আসে, যেখানে বাড়িগুলো অনেক দূরে দূরে। সে চিৎকার করলেও কেউ শুনতে পেত না। কাওয়াই প্রতিবেশীদের
তাঁচিকাওয়াতে একটা কনসার্টে নিয়ে গিয়ে নিজের অ্যালিবাই তৈরি করে। রাত 9:30টায় কনসার্ট শেষ হওয়ার পর সে 10টা 10-এ প্রতিবেশীদের থেকে আলাদা হয়ে যায়। তারপর সে তোমোকোকে কয়লার গুরু শ্বাসের সঙ্গে নিতে বাধ্য করে শ্বাসরোধ করে খুন করে। কাওয়াই, হামাজাকি এবং ইয়াসু একসাথে কাজটা করেছিল। খুনটা ইয়াসুর বাড়িতে হয়তো কোনো শেডে বা আলমারির ভেতরে হয়েছিল। এরপর কাওয়াই প্রায় 10:30 নাগাদ প্রতিবেশীদের বাড়িতে যায় তাদের আমন্ত্রণ জানাতে। চিফ বললে, এবার আমি বুঝতে পারছি। ওরা তারপর প্রতিবেশীদের সাথে মদ্যপান শুরু করে, কিন্তু হামাজাকিকে তাবাদায় হ্যান্ডব্যাগটা রেখে আসতে হতো, তাই সে রাত 11টা নাগাদ বেরিয়ে যায়। অন্যদিকে কাওয়াই ভোর 3:30 পর্যন্ত মদ্যপানের আসর জমিয়ে রাখে। ওরা মৃতদেহটা কখন নিয়ে গেল তানাশিতে? সবাই ঘুমিয়ে পড়ার পর কাওয়াই আর ইয়াসু ব্যাপারটা চাপা দেওয়ার জন্য প্রতিবেশীদের পাশের ঘরে ঘুমানোর ভান করে। তারপর সবাই যখন ঘুমন্ত তা নিশ্চিত করে ওরা মৃতদেহটা 2 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে একটা গাছের সারির মধ্যে ফেলে রেখে আসে। কোনো চিহ্ন না ফেলার জন্য সম্ভবত তারা নিজেরাই দেহটা বয়ে নিয়ে যায়। তারপর ওরা হেঁটেই ইয়াসুর বাড়িতে ফিরে আসে। সময়টা নিশ্চয়ই 5টার ঠিক পরেই হবে, কারণ যখন স্ত্রীরা তাদের স্বামীদের নিতে এসেছিল কাওয়াই এমন ভান করেছিল যেন সে শান্তিতে ঘুমিয়েছে। বাহ, চিফ বললে, আমি শুধু তাবাদা আর কোদাইরার দূরত্বের কথাই ভাবছিলাম। ও আমাকে পুরোপুরি বোকা বানিয়ে দিয়েছে। আগামীকাল সকালে আমরা ইয়াসুর বাড়িতে তল্লাশি চালাবো। ওরা হয়তো এতক্ষণে কয়লার ধুলো পরিষ্কার করে ফেলেছে, কিন্তু আমরা যদি সামান্য খুঁজে পাই সেটাই হবে প্রমাণ। চমৎকার। চিফ আবার বললে, তাহলে আপনিও মানছেন কাওয়াই খুবই বুদ্ধিমান? না, আমি তোমার কথা বলছি। তার পরিকল্পনাটা ধরে ফেলার কাজটা সত্যিই চমৎকার। 2 দিন পর কাওয়াই অপরাধ স্বীকার করে নেয়। খুনটা নিয়ে হাতানাকা থিওরিটাই সঠিক ছিল। অপরাধের কারণটা সবাইকে অবাক করে দিয়েছিল। 3 বছর আগে আমি আর হামাজাকি সেতাগাওয়ায় ডাকাতির সময় একজন উচ্চ পদস্থ কর্মকর্তার স্ত্রীকে খুন করেছিলাম। উনি চিৎকার করায় আমরা তাকে মেরে ফেলি। এই সময় হঠাৎ মাঝরাতে ফোন বেজে ওঠে। সেটা একটা রং নাম্বার ছিল, কিন্তু হামাজাকি মজা করে বলেছিল যে শ্মশান থেকে ফোন করেছে। আমি ওকে চুপ করতে বলেছিলাম, কারণ কাজটা ছিল ঝুঁকিপূর্ণ। আর ওই ফোন কলটাই সমস্যার সৃষ্টি করে, কারণ ফোনের অন্য প্রান্তের মহিলাটি একটি সংবাদপত্রে কাজ করত এবং পরে সে হামাজাকির গলা চিনে ফেলে। 3 বছর পর হামাজাকি একই ভুল করে বসে, আর সেই মহিলা আবার তার গলা চিনে নেয়। তার বিয়ে হয়েছিল আমাদের দলেরই এক নতুন সদস্যের সাথে। অদ্ভুত ভাগ্য আমাদের সবাইকে এক সূত্রে বেঁধেছিল। যেহেতু মেয়েটা হামাজাকির গলাটা আবার শুনতে চেয়েছিল, তাই সে আমার পিছু পিছু কোদাইরা পর্যন্ত চলে আসে। খুব সহজেই সে আমাদের ফাঁদে পা দেয়।